আর ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাওয়ার জন্য এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনি কপি করবেন, করে জাস্ট পরে এখানে নিউ ট্যাব নিয়ে আপনি এখানে কপি পেস্ট করেন, করে আপনি ইন্টার দেন, তাহলে আরেকটা পেজ চলে আসবে। কারণ এটাতে একটা ডোমেইন হয়ে গেছে, আপনি বাস জাস্ট আপনার এটা লোকাল সার্ভার, আপনি যতগুলো ট্যাব দেবেন ততগুলো এখানে চলে আসবে। এখন এটা হলো আমার ফ্রন্ট এন্ড পার্ট। ব্যাক এন্ডে যাওয়ার জন্য সিস্টেম হলো কি, আপনি এখানে এই ব্যাকস্ল্যাশের পরে আপনি লিখবেন ডব্লিউপি অ্যাডমিন, এটা লিখবেন, লিখে আপনি ইন্টার দেবেন, তাহলে ব্যাক এন্ডে চলে যাবে। তাহলে আমার একটা ব্যাক এন্ড আছে, আরেকটা হলো ফ্রন্ট এন্ড আছে। ফ্রন্ট এন্ডে আমরা পোস্টে ছিলাম, পোস্টের অপশনে আপনাদের দেখানো হচ্ছিল। তা পোস্ট থেকে আমরা যদি সব পোস্ট দেখতে চাই তাহলে অল পোস্টে যাব। আমরা অল পোস্টের ভিতরে আমরা এই যে নতুন যে পোস্ট, এটা আমরা যেহেতু পাবলিশ করি না, এই জন্য কিন্তু একটা ড্রাফটে আছে। এখানে দেখেন যে অল 7 পাবলিশ 6, মানে আমরা এই যে পোস্টটা কাজ করছিলাম হঠাৎ বন্ধ করে দিয়েছে। এখানে ওয়ার্ডপ্রেস এটা ডিফল্টভাবে অটো সেভ করে নিছে, কিন্তু যেহেতু এটা আমরা পাবলিশ করিনি এই কারণে এটা পাবলিশড হয়নি। তা আমি এটা আপনার এডিট করে দেখাই। তা এডিট করার জন্য আমাকে কি করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। তো জাস্ট আমি এখানে এডিটে ক্লিক করলাম। জন্য এখানে আপনি সব কিছু এডিট করতে পারেন। ধরেন এখানে আপনি টাইটেল এডিট করে দেন, তা আমি ধরেন এখানে লিখছি যে এডিট টাইটেল, আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি। জাস্ট আপনার যেটা নাম দেবেন আপনি সেই নামটা এখানে আসবে। তার নামটা আমরা অন্য কোনো পেজ থেকে অন্য কোনো জায়গা থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি। ধরেন আমি একটা অন্য কোনো ওয়েবসাইটে যাই, আমি একটা পেজে আচ্ছা লরেম থেকে নিতে পারি আমি। আপনি যে কোনো পেজ থেকে নিতে পারবেন। আর আপনি যদি ডাইরেক্ট ওখানে বাংলা কিছু লিখতে চান তাহলে আপনাকে ইউনিকোড থেকে লিখতে হবে। ধরুন আমি এখানে এই টাইটেলটা দিলাম, হোয়ার আই গেট সাম। এই টাইটেলটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। তাহলে জাস্ট পর আমি এখানে পেস্ট করি, এই যে হোয়ার ক্যান আই গেট সাম, এটা চলে আসছে। এরপর আমি এইখানে মনে করেন এই কন্টেন্টটুকু আমি যুক্ত করব। তাহলে জাস্ট এটুকু যুক্ত করি। আমি যদি আপনি ইচ্ছা করেন যে এটুকু সব যুক্ত করবেন তাও করতে পারবেন। এটুকু সব আমি যুক্ত করে দিলাম। এই যে এখানে সম্পূর্ণ থিমে যেহেতু সম্পূর্ণ ডিজাইন নেই, এই জন্যই সম্পূর্ণ পাইনি। আপনি ইচ্ছা করলে এখানে লিস্ট আইটেম যুক্ত করতে পারবেন, সেগুলো সিস্টেম আপনার দেখানো হবে। তো এখানে জাস্ট পর আমি এমন কিছু যুক্ত করে দিলাম, সেটুকু বাদ দিয়ে দিই আমি। বাদ দেওয়ার জন্য কিন্তু এখানে আর স্পেস দিলে বাদ যাবে না, বা ডিলেট সব দিলে কিন্তু বাদ যাবে না। এখানে দেখেন এর জন্য একটা ব্লক অপশন হয়েছে, এই যে এটা। এখান থেকে আপনার 3 ডটে ক্লিক করলে এখানে রিমুভ আছে, এই যে নিচে আছে রিমুভ ব্লক। এখানে ক্লিক করার পরে এটা চলে গেছে। তাহলে আমাদের এটা এভাবে আমরা একটা পোস্ট এখানে করলাম। এখন আপনি ইচ্ছা করলে এটা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন, টেক্সট লাইন এখান থেকে আপনি দিতে পারেন। এই যে এখানে জাস্টিফাই করা যাবে অপশন এখানে আছে, বা এখানে অনেক কিছু আছে, টেক্সট কালার আপনি এখান থেকেও দিতে পারেন। এখানে আমি জাস্টিফাইটা দেখছিলাম, তো এখানে জাস্টিফাই অপশনটা, তারপরে আরো সিস্টেম আছে, এখানে জাস্টিফাই আপনি করতে পারবেন। আমি জাস্ট সহজে দেখছি আছে কিনা। সেখানে এডিটার আপনি এইচটিএমএল করতে পারেন। এখানে যে টেক্সট আপনি লিখছেন এখানে যদি আপনি এডিটার এইচটিএমএল করেন, দেখেন এইগুলো এডিট এইচটিএমএল কোডে রূপান্তর হয়ে গেছে। এটা বলছিলাম, এখানে আপনি এখান থেকে আপনি করতে পারেন। এখন এডিটার ভিজুয়ালি আসবে, তো এখানে ভিজুয়াল সাধারণভাবে আপনি যদি কোনো কোড না বোঝেন তাহলে এখানে জাস্ট এদের যে ডিজাইনটা করা আছে আপনাকে এই নেমে কাজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি এখানে সিএসএস বুঝি, এইচটিএমএল বুঝি, তাহলে এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখানে এডিট অ্যাট এইচটিএমএল এ যে, বা এখানে যদি আপনি এডিট না করতে পারেন, আপনি কোডটুকু ধরেন সাবলাইমে
কপি করে নিয়ে গেলেন, নিয়ে সাবলাইম থেকে যে ডিজাইনটা আপনি করলেন সেই ডিজাইন এখানে দিবেন, দিলে এটা পাবে, তবে এটা ইনলাইন সিএসএস করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে এখানে একটা কাজ করতে পারতেছেন আপনি, নেক্সট পেজ। তাহলে আমরা ভিজুয়ালে যাই। আচ্ছা ওকে, এখান থেকে আপনি আরো কিছু কাজ করতে পারছেন, এখানে বোল্ড করতে পারবেন। আপনি সিলেক্ট করলেন করে এখানে এমএস ওয়ার্ডের মতো দেখেন এখানে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে আপনি সিলেক্ট করবেন করে আপনি ইচ্ছা করলে ইটালিক করতে পারেন। এখান থেকে কিছু সিস্টেম আছে। আর এখানে যদি ড্রপ ডাউন ক্লিক করেন তাহলে এই যে সাবস্ক্রিপ্ট, তারপরে আপনার সুপার স্ক্রিপ্ট, এগুলো আপনি দিতে পারবেন এখান থেকে এমএস ওয়ার্ডের মতো দিতে পারবেন। এখানে ইনলাইন ইমেজ যুক্ত করা যাবে, তারপর স্ট্রিক থ্রো করা যাবে, স্ট্রাইক থ্রো অর্থাৎ লাইনটা কাটা যাবে। যদি আমরা ধরেন এটুকু কাটতে চাই, তাহলে এখানে যদি আমরা যে স্ট্রিক থ্রো ক্লিক করি, এই যে দেখেন এমএস ওয়ার্ডের মতো কেটে গেছে। আমাদের ফ্রন্ট পেজে এটা আরো সুন্দর শো করবে। যদি আপনি এক্সেস স্কোয়ার করতে চান, মানে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো এখান থেকে করা যাচ্ছে। টেক্সটের কালার চেঞ্জ করা যাচ্ছে, এখানে ক্লিক করেন। আপনাকে এখন কাস্টম কালারে যেয়ে আপনার যেটা দরকার আপনি সেই কালারটা এখানে নিতে পারবেন। ধরেন আপনার রেড দরকার, তাহলে আপনি ইচ্ছা করলে এখানে রেড নিতে পারবেন। এই যে এটুকু দেখেন যে রেড হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা করলে এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। এখানে আরো অপশন কালকে শেখানো হয়েছে এখানে। আচ্ছা, তারপরে কপি, ডুপ্লিকেট, এগুলো তো বোঝেন আপনারা। হ্যাঁ, এগুলো তো আপনারা বোঝেনি। তাহলে পোস্টের ভিতরে এখানে যাচ্ছে, পোস্টটা যদি এখন আমি দেখতে চাই, মানে আমার এই ফ্রন্ট এন্ড পেজে যদি দেখতে চাই এখানে, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট পর এখানে পাবলিশে ক্লিক করতে হবে। আর পাবলিশে ক্লিক করার আগে আরো কয়েকটা বিষয় আপনাদের বলি। সেটা হলো এখানে ফন্ট সাইজটা ডিফল্ট দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারেন। তারপরে যদি আপনি কাস্টম ইচ্ছা করে এখানে সাইজ দিয়ে দিতে পারেন, এখান থেকে কম বেশি এমএস ওয়ার্ডের মতো আপনি এখানে দিতে পারবেন। এমএস ওয়ার্ডে যেভাবে ফন্ট সাইজ করে, ফন্ট সাইজ চেঞ্জ করে। লাইন হাইট দিতে পারবেন, যে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটা থাকবে, এটাও আপনি এখান থেকে সেট করতে পারবেন। কালার সেটিং এখান থেকে করা যাবে। ড্রপ ক্যাপ কালকে বলা হয়েছে, ড্রপ ক্যাপ বলতে এখানে ধরেন আমি কার্সার রাখি, এখানে যদি আমি ড্রপ ক্যাপে অন করি, তাহলে টিটা বড় হাতের, মানে সবচেয়ে বড় হয়ে গেছে। ড্রপ ক্যাপ, এখান থেকে আপনি ড্রপ ক্যাপও পোস্টে ক্লিক করি, সেটিংসের এখানে ক্লিক করার পরে, তো সেটিংস সাধারণত অনেক সময় এমনভাবেও থাকে, যা সেটিংসে ক্লিক করলে আপনি এটা পাচ্ছেন। রাইট হ্যান্ড সাইডে এই সাইড বারটা আপনি পাচ্ছেন এডিট করার জন্য। তো এখানে আপনি যদি ব্লকে ক্লিক করেন, তাহলে এই অপশনগুলো আপনাকে দিচ্ছে চেঞ্জ করার জন্য। আর আপনি যদি এখান থেকে পোস্টে ক্লিক করেন, তাহলে আরও কিছু কাজ আপনাকে করার পারমিশন এখানে দেওয়া হবে। তার ভেতরে রয়েছে যে পোস্ট ফরম্যাটটা কেমন হবে, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ দেখতে পারেন। তারপরে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। সাধারণভাবে আপনি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন, তাহলে ডিফল্টসভাবে আনক্যাটাগরিতে চলে যাবে। তো ধরেন আমরা এখন এই যে পোস্টটা করছি, আমরা এটা স্মল ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম, আনক্যাটাগরিটা অফ করে। তাহলে এখন যদি আমরা পোস্টটা করি, তাহলে এটা আমাদের স্মলের অধীনে চলে যাবে। এখান থেকে আপনি ট্যাগ যুক্ত করতে পারেন, জাস্ট ট্যাগের কিওয়ার্ড দিয়ে ধরেন আমরা চেক করি টেস্ট। এখন যদি আপনি আরও 2-3টা ট্যাগ এখানে ইউজ করেন, তাহলে জাস্ট কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করলে একটা ট্যাগ ইনপুট হয়ে যাবে, মানে নিয়ে নেবে। ধরেন আরেকটা আমরা ট্যাগ এখানে যুক্ত করলাম, যে নিউ ট্যাগ, তাহলে এটার সাথে কি হবে, আমরা কমা দেওয়ার পরে এটার সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 2টা ট্যাগ দিছি। এরপরে ফিচার ইমেজ, এখান থেকে আপনি এই পোস্টার শো করলে এর সাথে যদি কোনো ইমেজ আপনি দেখাতে চান, তাহলে সেট ফিচার ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি ইমেজ সেট করে দিতে পারেন। ধরেন এখানে যদি আমি এই ইমেজটা দিয়ে দেই, তাহলে জাস্ট পরে ইমেজটা চেক মার্ক করে আমি এখানে, তো ইমেজটা যদি আপনার
আপলোড না করা থাকে তাহলে আবেগে আপনাকে মিডিয়া লাইব্রেরিতে আপলোড কিন্তু করে নিতে হবে। সেট ফেসারিস ইমেজে আমি ক্লিক করলাম, তাহলে এখানে ইমেজটা চলে আসবে। সেখানে ইমেজটা দেখা যাচ্ছে না, আমরা যখন পোস্ট করব ভিউ পেজে যাই এটা দেখা যাবে। সেখানে অ্যালো কমেন্টস, অ্যালো পিন ব্যাকস এই সমস্তগুলো আছে। এখানে অ্যালো করা থাকলে কেউ কমেন্ট করতে পারবে আর কি। এখন সব কিছু করার পরে আমরা কি করব, এটা পাবলিশ করে দেব। এখন যদি আমি এটা পাবলিশ করে দেই, তো পাবলিশে ক্লিক করলাম। প্রথমবার ক্লিক করার পরে আবার একটা অপশন আসবে পাবলিশের জন্য, অর্থাৎ দুইবার পাবলিশে আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে দেখেন ভিজিবিলিটি পাবলিক দিছে, যে এটি প্রাইভেট কিনা, পাসওয়ার্ড প্রোটেক্ট কিনা। ধরেন আপনি যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করে দেন তাহলে পাসওয়ার্ড না দিলে এই পোস্টটা দেখতে পাওয়া যাবে না। কিছু অপশন এখানে আছে। এর পাবলিশটা আবার আপনি টাইমলি দিতে পারেন। ধরেন আপনি একটা কাজ আছে আপনার, আরেকবার ক্লিক হয়ে গেছে। ধরেন আপনার একটা কাজ আছে, আপনি চাচ্ছেন যে আজকে হয়তো আপনি একটা পোস্ট আপনার করা লাগবে এখান থেকে 3 দিন পরে, কিন্তু আপনি 3 দিন পরে এমন কাজে যাচ্ছেন যে এটা আপনার করা হবে না বা সেই এলাকায় নেট থাকবে না। তো আপনি একটা পোস্ট করে এখানে টাইম আপনি সেট করে রাখতে পারেন। এখানে টাইম টেবল সেট করে রাখলে এখানে কি হবে, আপনার টাইমলি এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে। কেননা আপনার ওয়েবসাইটটা তো লাইভ সার্ভারে সবসময়ের জন্যই অন থাকবে। সুতরাং আপনি যখন এই অপশন সেট করে রাখবেন তখন কি হবে, আপনার অবর্তমানে আপনি যে পোস্টটা করে রাখবেন, ধরুন আপনি একটা প্রোডাক্ট হয়তো লঞ্চ করবেন, সেটা এখন 3 দিন পরে লঞ্চ করবেন, কিন্তু আগে আপনি ওয়েবসাইটে দিয়ে রাখবেন, বা আপনার অন্য একটা কাজ থাকবে তাহলে আপনি আগেই ওয়েবসাইটে দিয়ে রাখছেন, কিন্তু লঞ্চ যেহেতু 3 দিন পরে করবেন, সুতরাং আপনি ডেট সেট করে দিয়েছেন যে 3 দিন পরে যে এটা পাবলিশ হবে। তো এটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তো এখন আমাদের এটা দরকার নেই, জাস্ট ফর আমরা এখন এখানে কি করব, পাবলিশ করব। একবার আমাদের ক্লিক করছিলাম, আরেকবার ক্লিক করলে এটা পাবলিশড হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা অলরেডি পোস্ট কিভাবে করে এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে এখানে আমরা পোস্ট ইচ্ছা করলে ডিলিটও করার সিস্টেম আমাদের দেখানো হয়েছে। জাস্ট টাচ করলে পোস্টটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আমরা পেজের অপশনটা একটু দেখব। জাস্ট পেজের এখানে যদি আমরা মাউস হোভার করি তাহলে এখানে দেখেন দুইটা দেখাচ্ছে, একটা হলো ওয়াল পেজ আর অ্যাড এন্ড নিউ। মানে আপনি যদি নতুন পেজ এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড এন্ড নিউয়ে ক্লিক করতে হবে, আর যদি আপনি সব পেজগুলো দেখতে চান তাহলে অল পেজে ক্লিক করতে হবে। তো আমরা অল পেজে ক্লিক করলাম। সে এখন দেখেন যে যতগুলো পেজ আমরা ক্রিয়েট করছি এখানে আছে। টোটাল পেজটা তো এখন শো করছে, তাই না? তো এখন এখানে আমরা পেজটা এখানে ক্রিয়েট করতে পারি। পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট যদি আমরা অ্যাড এন্ড নিউয়ে ক্লিক করি তাহলে নতুন পেজ এখান থেকে ক্রিয়েট করা যায়। অ্যাড এন্ড নিউয়ে ক্লিক করে নতুন পেজ আমরা ক্রিয়েট করতে পারি। তারপরে এখানে আমরা পোস্টের মতো এখান থেকেও আমরা ডিলিট করতে পারি। আচ্ছা, তারপরে এখানে আর কি কমেন্ট সেকশন আছে আর পাবলিশ ডেট আছে, আর এখানে সার্চিং অপশনটা আছে, ওয়ার্ল্ড ডেট অনুযায়ী সার্চ করতে পারেন আপনি। তাহলে পেজের অপশনে আমরা এটুকু দেখলাম। আচ্ছা, এখন আমরা যাব হলো অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে যদি আমরা হোভার করি তাহলে একটা স্ক্রিন দেখেন শো করছে, এই যে হোভারের স্ক্রিন। তাহলে আমি আসি হলো এখন পেজে আসি। এখানে জাস্ট অ্যাবাউটে মাউস হোভার করছি, তারপরে আসি ব্লগ পেজে। তাহলে তো এখানে আমরা আমি এখন অ্যাবাউট পেজে আসি। তো অ্যাবাউট পেজের এখানে অ্যাবাউট পেজ, জাস্ট অ্যাবাউট পেজে আমি আসি বললে ভুল, অ্যাবাউটের উপর আমি মাউস হোভার করছি। এখন যদি আমি অ্যাবাউট পেজটা আমি এডিট করতে চাই তাহলে জাস্ট এডিটে ক্লিক করতে হবে। ভিউ করলে এখান থেকেও আপনি ভিউ পেজে যেতে পারেন। জাস্ট আমি ভিউয়ে ক্লিক করলাম, তাহলে ভিউ পেজে চলে যাবে। ঠিক আছে, এই যে এখন আপনার ভিউটা কেমন দেখাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারেন। এরপরে এখন দেখেন যে এখানে আমরা পেজ এখানে ক্রিয়েট করতে পারি, আর এই পেজগুলো আমরা ইচ্ছা করলে মেনুতে অ্যাড করতে পারি। তাহলে পেজ অপশনে আমরা এইগুলো দেখলাম, আর এরপরে আমরা যেতে যাচ্ছিলাম অ্যাপিয়ারেন্সে। তো অ্যাপিয়ারেন্সের ভিতর কি কি আছে, থিমস, কাস্টমাইজ, উইডজেট, মেনুস, ব্যাকগ্রাউন্ড আর থিম এডিটার। তো এখান থেকে আমরা গত ক্লাসে মেনুটা আমরা দেখছি। যদি আমরা
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডও দেখছি আর মেনু দেখছি। যদি আমরা মেনুতে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের এই যে মেনুগুলো আছে এই মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি। মেনুগুলো এখানে টেনে আমরা ড্রপ ডাউনে সাব মেনু করতে পারি। অর্থাৎ সাব মেনুটা যদি এখানে থিমসের ডিফল্ট সেটিংসের ড্রপ ডাউন দেখায় তাহলে ড্রপ ডাউন যে থাকে তাহলে ড্রপ ডাউন দেখাবে, মানে যে সিস্টেম এখানে করা থাকবে সেই সিস্টেমে দেখাবে, কিন্তু সেটা সাব মেনু হয়ে যাবে। আপনি যদি এখানে টেনে নিয়ে যান তাহলে সেটা সাব মেনু হতে বাধ্য। এই হলো বিষয়, মানে প্যারেন্ট চাইল্ড হয়ে যাবে। তো এখানে মেনু যেহেতু আমরা দেখছি, এখানে মেনু নিয়ে আমি আর বেশি কিছু আপনাদের আজকে বলবো না। এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে দেখেন যে এখানে যে ড্রপ ডাউনে যেগুলো ছিল অর্থাৎ হোভার যেগুলো করছিল সেগুলো হলো থিমস কাস্টমাইজ। তো এর ভিতর থেকে আমরা থিমসে যদি ক্লিক করি, ধরুন আমি থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করার পরে এখানে লেফট পেজ বলছে, তা আমি এই পেজে থাকছি থেকে আমি থিমটা নিউ পেজে অন করছি। নিউ পেজে অন করার জন্য আমি থিমের উপর মাউস হোভার করে মাউসের ডাইন বাটন আমি ক্লিক করলাম, করলে এখানে ওপেন নিউ ট্যাব, নিউ ট্যাবে আমি এটা অন করছি। নিউ ট্যাবে অন করার পরে দেখেন যে এখানে থিমস 3, তার মানে 3টা থিম এখানে ইনস্টল করা আছে। অ্যাড এন্ড নিউ, যদি আমরা নতুন কোনো থিম ইনস্টল করেন তাহলে অ্যাড এন্ড নিউ এ ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে এখানে কি কি থিম ইনস্টল করা আছে, এখানে থিমটা যদি আমরা থিমের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন যে থিম ডিটেলস আছে। 2021 এই নামের একটা থিম আছে, ভার্সন আছে 1, অথর আছে দ্য ওয়ার্ডপ্রেস টিম, এখানে ডিসক্রিপশন অনেক কিছু লেখা আছে। থিমে এই কাজগুলো করা যাবে, 1 কলাম, মানে থিমের কাজগুলো এখানে বর্ণনা দেওয়া রয়েছে। এখানে যদি আমরা উইডজেট দেখি তাহলে উইডজেটে ক্লিক করলে কি কি উইডজেট এখানে ব্যবহার করা আছে আমরা দেখতে পাবো। তাই আমাদের এটা দরকার নেই, আমরা জাস্ট এখানে ক্লোজ করলাম। এখন আমরা এভাবে থিমগুলো আমরা এখানে জাস্ট মাউস ক্লিক করলে আমরা ডিটেলসটা এখান থেকে দেখতে পারবো। এখন আমরা প্রথম যে থিমটা ক্লিক করছিলাম এটা দেখেন, ক্লিক করলে এখানে কি আসতেছে লাইভ প্রিভিউ, এখানে কিন্তু এই আসছে আর কি। এখানে আপনি অ্যাক্টিভ আমাদের করা আছে না, এটা তো অ্যাক্টিভ করা না, আমি অন্য একটা ক্লিক করে ফেলছি। এটা আমাদের অ্যাক্টিভ করা আছে, এখানে দেখেন অ্যাক্টিভ লেখা আছে। তো এটা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আসতেছে কি কাস্টমাইজ, মানে কাস্টমাইজ করতে পারবেন সেটা। উইডজেট, এখানে যে উইডজেটগুলো উইডজেট আমরা একটু পরে বুঝি, মেনুটা আপনারা বুঝছেন। মেনুতে ক্লিক করি আমরা, এই যে আমাদের মেনু অপশনে চলে গেছে। এখান থেকে আমরা মেনু অপশনে যেতে পারি। এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যেতে চাই ব্যাকগ্রাউন্ডে যাওয়া যাবে, তো আমাদের এটা দরকার নেই, জাস্ট পর আমরা ক্রস করি। এখন দেখেন এই থিমটা অ্যাক্টিভ আছে, কিন্তু যদি আমরা এই থিমটা 3টা থিম কিন্তু এটি অ্যাক্টিভ আছে, আর এই থিমগুলো আমাদের থিম ফোল্ডারের ভিতর আছে কিন্তু এটি অ্যাক্টিভ করা নেই। আপনি যদি এখানে অ্যাক্টিভ লেখেন তাহলে এইটা বাদ যাবে, যে এইটা অ্যাক্টিভ হবে। ধরেন আমি এটা যদি অ্যাক্টিভ করলাম, এখানে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলে হবে। এখন অ্যাক্টিভে ক্লিক করার আগে আপনি লাইভ প্রিভিউটা দেখতে পারেন যে আসলে এই থিমটা ইনস্টল করলে এই থিমটা আসলে আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে। এই জন্য আপনি যদি লাইভ প্রিভিউয়ে ক্লিক করেন তাহলে দেখেন যে এখানে লাইভ প্রিভিউ অপশনটা আপনার দেখতে পাবেন যে আসলে আপনার যে থিমটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন, এখন মানে ইনস্টল করা আছে জাস্ট অ্যাক্টিভ করতে চাচ্ছেন, সেটা কেমন দেখাবে আপনি এখান থেকে সেটা দেখতে পারেন। এই যে এই থিমটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার এরকম ওয়েবসাইট আসবে, এখানে 3টে কলাম আপনি করতে পারবেন। এই আর কি, এই সমস্ত সিস্টেমগুলো আপনি এখান থেকে এই থিম ইনস্টল করলে আপনি করতে পারবেন আর কি। তো আমাদের এটা দরকার নেই। এখন আমরা যদি নতুন কোনো থিম এখানে অ্যাক্টিভ করতে চাই, ধরেন আমার এই থিমটা ভালো লাগছে না, তা আমি ধরেন এই থিমটা অ্যাক্টিভ করব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে অ্যাক্টিভে জাস্ট ক্লিক করতে হবে। এখন অ্যাক্টিভে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের নতুন এই থিমটা, আমরা যে আগে আমাদের এই থিমটা ছিল, এই যে এই থিমটা আগে ছিল, এই থিমটা কিন্তু এখন চলে গেছে। এখন এই থিমের জায়গায় এই থিমটা আছে, যে থিমটা আপনি অ্যাক্টিভ করবেন সেই থিমটা আসবে একবার সবার প্রথমে। এখন আপনি যদি ওয়েবসাইটের ভিউ পেজে যান দেখবেন কিছু চেঞ্জ পাবেন আপনি। এটা তো আমাদের ভিউ পেজ, তাই না? তা আমরা এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন যে কিছু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এখন ডিজাইন আপনি যেগুলো দেখছিলেন সেগুলো কি আছে না, এখন কিন্তু সেগুলো নেই। এখন এখানে একটা সার্চ আইকন আছে, মানে আপনার ওয়েবসাইটে যে কাজগুলো আপনি করেছিলেন সবই আছে, কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তাহলে বোঝা গেল যে থিম অনুযায়ী ডিজাইন চেঞ্জ করা যায়। এই যে আমরা যে পোস্টগুলো করছিলাম সেই পোস্টগুলো আছে, কিন্তু আগের যে স্টাইল ছিল এখন কিন্তু একটু অন্য স্টাইলে চলে আসছে আর কি থিম অনুযায়ী।
তো এখন এখান থেকে আমরা তাহলে ইচ্ছা করলে কি করতে পারি, থিম চেঞ্জ করতে পারি। ধরেন আপনি এই 3টা থিম বাদ দিয়ে এখান থেকে যদি, আচ্ছা আমি একটা কথা দুই রকম বলে ফেললাম, এখানে যে 3টা থিম আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে থিম ডিলিট করতে পারেন। ধরেন আপনি একটা রাখবেন, বাকিগুলো ডিলিট করবেন। তা ডিলিট করার জন্য জাস্ট আপনি এখানে মাউসের এখানে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করেন, মাউসের ডান বাটন ক্লিক করেন, দেখেন ডিলিট অপশন আছে, এখানে ডিলিট করলে থিমটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট আপাতত আমাদের করার দরকার নেই। ধরেন এখন আমি একটা নতুন থিম ইনস্টল করব। এখন থিম এখানে ইনস্টল কয়েকটা ভাবে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের লাইব্রেরি রয়েছে, নিজস্ব লাইব্রেরি রয়েছে, সেখান থেকে আপনি থিম ইনস্টল করতে পারেন। আবার আপনার কাছে যদি থিম থাকে অন্য কোনো জায়গাতে, যদি আপনি জিপ ফাইল আনেন ওয়ার্ডপ্রেস থিম, সেই থিমটাও আপনি এখানে ইনস্টল করতে পারেন। এই হলো বিষয়, দুইভাবে তাহলে আমরা থিমটা ইনস্টল করতে পারছি। তাই এখন যদি আমরা অ্যাড এন্ড নিউ এ জাস্ট ক্লিক করলাম, জাস্ট এখানে আমরা কি করব, যে অ্যাড এন্ড নিউ এ ক্লিক করলাম। অ্যাড এন্ড নিউ এ ক্লিক করার পরে এখানে দেখেন যে অনেকগুলো থিম এখানে চলে আসছে, যেমন ফিচার থিম, পপুলার, লেটেস্ট। এই লেটেস্ট যে থিমগুলো এখন পাবলিশ হয়েছে সেগুলো এখানে আছে, ফেভারাইট থিম, এরকম বিভিন্ন থিম আছে। এখানে আমরা যদি কোনো পরিচিত নাম থাকে সেটা যদি আপনি এখানে সার্চ করেন, সেই থিমটা এখানে চলে আসবে। আপনার যদি কোনো পরিচিত নাম থাকে, ঠিক আছে, সেটা এখানে আপনি সার্চ করলে পাবেন। তা আমরা পপুলার থিমে যাই, যে মানুষ যেগুলো বেশি ইউজ করে, অর্থাৎ পপুলার কোনগুলো সেটা আমরা দেখি। সেখান থেকে যদি আমরা একটা ইনস্টল করি, এখানে দেখেন মানুষ যেগুলো ব্যবহার করে তার ভিতরে এখানে সুইডিশ থিম, এটা তো আমরা ইনস্টল করে রাখছি বলে এটা প্রথম আছে। কিন্তু পপুলারের ভিতরে এর পরে আছে কি অ্যাস্ট্রা থিম। অ্যাস্ট্রা থিম দিয়ে অনেকেই প্রথম বেসিক লেভেলে কাজটা দেখায়। অ্যাস্ট্রার প্রিমিয়াম ভার্সন রয়েছে। তারপরে এগুলো তো ওয়ার্ডপ্রেসের থিম, এখানে আরও অনেক থিম আছে। এখানে কতগুলো থিম আছে, এখানে মানে সিরিয়াল দিচ্ছে 3935টা এখানে সিরিয়াল আসে। এখানে এই থিমগুলো পপুলারের ভিতরে আছে। আপনি যদি ফিচারেট ক্লিক করেন তাহলে 15টা আছে। তারপর লেটেস্ট থিম কটা পাবলিশড হয়েছে এখানে সেগুলো শো করবে। এই যে 8013টা থিম আছে। এক একটা থিম যদি আপনি ইনস্টল করেন, সাথে সাথে আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে থিম ইনস্টল করার সাথে সাথে। তো এখানে আমরা পপুলার থিম থেকে অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করে দেখতে পারি। তো এখন আমরা অ্যাস্ট্রা থিমটা এখানে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য যে কোনো থিম আপনি যখন ইনস্টল করবেন, আমার এটা প্রিভিউ দেখছি না আমি, কেননা আমার এটা দেখা রয়েছে। আপনি যখন কোনো থিম ইনস্টল করবেন, আপনি থিমটা ইনস্টল করার আগে তার প্রিভিউটা দেখে নেবেন যে থিমটা কেমন দেখায়। তো আমি জাস্ট এই থিমটা ইনস্টল করছি। তা এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম। তো সেখানে এখন কি করব, ইনস্টলের পরে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। এখন দেখেন যে আমাদের অ্যাস্ট্রা থিমটা সবার আগে আসছে। এখন তাহলে আমাদের ওয়েবসাইটটার ডিজাইন কিন্তু এই অ্যাস্ট্রা থিমে যে ডিজাইন আছে, সেটিংস যেভাবে করা আছে, আমাদের ওয়েবসাইটের ভিউ পেজ যদি আপনি রিলোড দেন তাহলে সেই ডিজাইনগুলো পাবে। ধরেন এখন আমি যদি এটা রিলোড দেই, এখন দেখেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের হোম পেজটাই আসছে। এখানে অবশ্য হোম পেজগুলো আমাদের সাজাতে হবে সবগুলো। ধরেন এখানে যদি আমরা ব্লগে আমরা ক্লিক করি, এই যে এখন কিন্তু অন্য স্টাইলে আসছে, ঠিক আছে, জাস্ট থিম অনুযায়ী আপনার পোস্ট সব কিছু আগের মতোই আছে, কিন্তু এখানে আপনার ডিজাইন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, তাহলে দেখেন যে এখানে কন্ট্যাক্ট পেজে আসলে এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ ছিল, এটা কিছু করা নেই আর কি। তো আমরা জাস্ট এখানে থিম ইনস্টল করাটা বুঝলাম। এখন আমরা যেটা দেখব, দিলে এখানে আমরা থিম বুঝলাম, কাস্টমাইজড পরে দেখি। এবার আমরা দেখব উইডজেট। আচ্ছা, উইডজেট দেখানোর আগে আপনাদের একটা জিনিস দেখাই আমি। এখানে আমি যখন ভিউ পেজে আসছেন তখন এখানে দেখেন যে রিসেন্ট পোস্ট, তারপরে আপনার রিসেন্ট কমেন্টস, এগুলো কিন্তু সব উইডজেট থেকে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি উইডজেটে এগুলো যদি অফ করে দেয়, তাহলে এগুলো আর এখানে কিছু শো করবে না। যেমন আমাদের যে উইডজেট ফাংশন যেখানে আছে, এখানে যে আমরা জাস্ট উইডজেটে ক্লিক করলাম,
এখন উইডজেটে ক্লিক করার পরে দেখেন মেইন সাইড বার, এই মেইন সাইড বার যে অপশনটা আছে এখানে জাস্ট ফর আমি প্রথমে এই যে সার্চের যে অপশন আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে এখানে ডিলিট দিয়ে দিলাম। এখন ডিলিট দেওয়ার পরে এখানে কি হচ্ছে, এখানে যদি আপনি ভিউ পেজে দেখেন একটা সার্চের অপশন ছিল, এই যে সার্চ, এখন যদি আমি রিলোড দেই তাহলে সার্চটা চলে যাবে। এই দেখেন সার্চটা এখানে নেই। এখন যদি আমি ব্লগ পোস্টটা দিয়ে দেই রিসেন্ট পোস্ট, তাহলে এই রিসেন্ট পোস্ট এখানে আপনি আসেন, এসে আপনি জাস্ট এখানে ডিলিটে ক্লিক করেন, করলে এখানে রিসেন্ট পোস্ট থাকবে না। এখন আপনি আবার রিলোড দেন, চলে যাবে। দেখেন রিসেন্ট পোস্ট নেই, এখন রিসেন্ট কমেন্ট। এভাবে সব আপনি আস্তে আস্তে উইডজেট থেকে সবই ডিলিট করতে পারেন, আবার উইডজেটে আপনি যুক্তও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন আবার যুক্ত করতে পারবেন। যেমন কীরকম, ধরেন আপনার এখানে ওয়েবসাইটে আপনি চাচ্ছেন যে এখানে একটা ক্যালেন্ডার যুক্ত করব আমরা, ঠিক আছে, এখানে একটা ক্যালেন্ডার আমরা যুক্ত করব। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে উইডজেট থেকে দেখেন ক্যালেন্ডার আছে, এটা ড্র্যাগ করে আপনি এখানে বসাই দেন, মেটার এখানে বসাই দেন, তাহলে এখানে শো করবে। জাস্ট এখানে একটা নাম আপনি দিয়ে দেন, ধরেন আমরা লিখলাম ক্যালেন্ডার। লেখার পরে জাস্ট এখানে আমরা সেভ ক্লিক করলাম। এখন যদি আমাদের পেজটা আমরা একটু রিলোড দেই, এই যে দেখেন এই যে একটা ক্যালেন্ডার এখানে চলে আসছে, একেবারে ডিসেম্বর 2020 তারিখ টোটাল একটা ক্যালেন্ডার চলে আসছে এখানে। এভাবে আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু যুক্ত করতে চান, ধরেন আপনি ক্যালেন্ডারটা সবার উপরে নিয়ে যেতে চাচ্ছেন, দিস ইজ নো প্রবলেম। এখানে আপনি জাস্ট ক্যালেন্ডারটা এখানে টেনে, এই যে এখানে আছে না, এটা আপনি টেনে উপরে নেন, এই যে সবার আগে নেবেন, এখানে জাস্ট টেনে এখানে বসাই দেন, তাহলে ওকে, এটা অটোমেটিক্যালি সেট করে নেবে। এখন আপনি এখানে আবার রিলোড দেন, তাহলে এখন ক্যালেন্ডার কি হবে, সবার উপরে চলে যাবে। যে ক্যালেন্ডার এখন সবার উপরে চলে আসছে। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে উইডজেট ডিলিট করা এবং উইডজেট অ্যাড করা, এটা আমরা জানলাম এখান থেকে। এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো তাহলে কোথা থেকে আসতেছে, উইডজেট থেকে। এটা আমরা যুক্ত করা, উইডজেট কিভাবে যুক্ত করা এবং কিভাবে মাইনাস করা, এটা আমরা দেখলাম। আর এখানে উইডজেটগুলো মোড আছে আর্কাইভস, অডিও যুক্ত করতে পারবেন আপনি, ক্যালেন্ডার ক্যাটাগরি যুক্ত করতে পারবেন, কাস্টম এইচটিএমএল ওখান থেকে ব্যবহার করা যাবে। আপনি গ্যালারি করতে পারেন, ধরেন এখানে আপনি ইমেজ গ্যালারি করবেন, সমস্যা নেই, এখানে আপনি গ্যালারি করতে পারবেন। তারপর শুধু একটা ইমেজ ব্যবহার করতে পারবেন, মেটা ব্যবহার করতে পারবেন, নেভিগেশন মেনু ব্যবহার করতে পারবেন, অনেক কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারছেন। এই যে ভিডিও অ্যাড করতে পারবেন। এরপরে উইডজেটের পরে আপনার কি আছে, মেনু আমরা অবশ্যই আপনাদের দেখাইছি। থিম এডিটর আপনার এখন দেখা লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যদি থিম এডিটরের পরে দেখেন একটা অপশন আছে প্লাগ ইন, আপনি এখন প্লাগ ইনে ক্লিক করেন। প্লাগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ইনস্টল প্লাগ ইন, অ্যাড এন্ড নিউ আর প্লাগ ইন এডিটর, তিনটে অপশন আছে। তো এইখানে ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্টভাবে দুইটা প্লাগ ইন এখানে ইনস্টল করা আছে, এই যে এইটা আর এই দুইটা, অর্থাৎ এই যে 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটা প্লাগ ইন ইনস্টল করা আছে এখানে ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে। এটা ইচ্ছা করলে আপনি ডিলিট করতে পারেন, এটা তেমন কোনো কাজে লাগছে না। তো আমরা এটা 1 নম্বর যে প্লাগ ইনটা আছে এক্সমেট এনটিএস ফর্ম, যেটা আর কি এনটিএস ফর্মটা, আমরা এটা ডিলিট করে দিলাম। জাস্ট ডিলিটে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ করা নাই। প্লাগ ইন কাজ করানোর জন্য এখানে অ্যাক্টিভ করতে হয়। তো আমরা নতুন একটা প্লাগ ইন ইনস্টল করে দেখবো। জাস্ট ফর আমাদের এখানে যে কন্ট্যাক্ট যে পেজ আছে, এখানে কন্ট্যাক্ট বলে আছে কিন্তু কন্ট্যাক্ট পেজ নেই। যে পেজের সাথে যে লিঙ্ক করবে একটা কন্ট্যাক্ট ফর্ম যে আমাদের দরকার, আমরা একটা কন্ট্যাক্ট পেজের জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগ ইন এখানে অ্যাড করব। তো সেটা কিভাবে, আমরা এখানে সার্চ অপশনে যাই, লিখবো কন্ট্যাক্ট ফর্ম 7, আমারটা চলে আসছে কন্ট্যাক্ট ফর্ম 7, এটা লিখবো। এখানে আসলে আমার এইখানে যে প্লাগ ইনগুলো এখান থেকে দেখাচ্ছে যে এখানে আছে কিনা, তা এখানে তো আমার কোনো কন্ট্যাক্ট ফর্ম 7 নেই। আমার প্লাগ ইনটা কি করতে হবে, অ্যাড নিউ করতে হবে। তাহলে আমরা অ্যাড এন্ড নিউ করি। অ্যাড এন্ড নিউ করার পরে এখানে জাস্ট পর আমরা সার্চ করব কন্ট্যাক্ট ফর্ম 7, জাস্ট থিমের মতো। তাহলে এখন এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 আমার পাশে, এখন আমরা কি করব, এটা আমরা ইনস্টল করব। আমরা ইনস্টলে ক্লিক করলাম।
ইনস্টল হওয়ার পরে এখানে অ্যাক্টিভ লেখা আসবে। এখন জাস্ট প্লাগইনটা আমাদের প্লাগইন ফোল্ডারে ইনস্টল হয়েছে, জাস্ট অ্যাক্টিভ করলে কাজ শুরু করবে, আর অ্যাক্টিভ না করলে এটা কাজ শুরু করবে না। তাহলে আমরা অ্যাক্টিভ করে দিই, যেহেতু আমাদের লাগবে, তো আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে এখন দেখেন এখানে প্লাগইনটা ইনস্টল হয়েছে। এখন যখনই আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন, আপনি মনে রাখবেন যে প্লাগইনটা এই ড্যাশবোর্ডে আসবে, ড্যাশবোর্ডের সাইড বারে এখানে আসবে, এখানে আসবে। যেমন এখানে কিন্তু আমাদের এই যে কন্ট্যাক্ট বলে একটা পেজ আছে, যে কন্ট্যাক্ট ফর্ম, অ্যাড এ নিউ ইন্টারগেশন, এরকম অনেক কিছু আসছে। এখন এই প্লাগইনটা কাজ করানোর জন্য এক একটা প্লাগইনের এক এক সিস্টেম আছে। তা আপনি এটা বোঝার জন্য আপনাকে যাইতে হবে ডিটেলসে, যাইতে হবে। আপনি ভিউ ডিটেলসে যদি এখন ক্লিক করেন এখানে, তাহলে দেখেন এখানে কিভাবে কাজ করতে হবে, এখানে কাজগুলো বলে দেবে। আপনি যে প্লাগইন ইনস্টল করবেন এক একটা কাজ এক এক রকম, সুতরাং এক এক রকম সেটিংস থাকবে, সেগুলো আপনি দেখে আপনার পড়ে বুঝতে হবে। তবে আপনার কাজ করতে করতে কয়েকদিন কাজ করার পরে আপনি আসলে পরিচিত প্লাগইনগুলো আপনি বুঝতে পারবেন, তখন আপনার কাজ করতে আশা করি সমস্যা হবে না। তো কন্ট্যাক্ট ফর্ম 7টা মূলত এটা রেজিস্ট্রেশন ফর্মের জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে কন্ট্যাক্ট ফর্ম 7টা দেখেন প্রথমে ডিসক্রিপশনে এখানে প্লাগইন সম্পর্কে বলছে, তারপরে এখানে ইনস্টলেশন এই যে আমরা প্রথমে আপলোড ইন্টার কন্ট্যাক্ট ফর্ম, তারপর ফোল্ডার, এই ডব্লিউপি কন্টেন্ট, এই মানে এই ফোল্ডারে যে প্লাগইনটা ইনস্টল হয়, আমরা যখন থিম ডেভেলপ করবেন তখন দেখবেন যে এই ফোল্ডারে যে আমরা যে ইনস্টল করছি এই ফোল্ডারে রয়েছে প্লাগইনটা, যে একটি প্লাগইন, থ্রো প্লাগইন, ইনস্টল প্লাগইন, বা অন্যভাবে করা যায়, মানে প্লাগইন তারপরে ইনস্টল, আর পরে তো অ্যাক্টিভ করতে হবে, এটা তো বুঝছেন। আচ্ছা, তারপরে কি হবে, ইউ উইল ফাইন্ড কন্ট্যাক্ট মেনু ইন ইউর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন স্ক্রিন। অ্যাডমিন স্ক্রিনে আপনি কন্ট্যাক্ট মেনু পাবেন, যেটা আমি দেখালাম আর কি। আসলে যে কোনো প্লাগইন ইনস্টল করলে আপনার ড্যাশবোর্ডে আপনার তার একটা মেনু সেটিংস হয়ে যায় আর কি। তো এখানে আমরা ভিউ ডিটেলসে আরও কিছু কাজ দেখি। মানে যে কোনো প্লাগইন আপনি ইনস্টল করবেন, এখানে প্লাগইন তার বলে শেষ করা যাবে না। আপনার কখন কোন প্লাগইন প্রয়োজন হবে সেটা আপনার কাজের উপরে নির্ভর করবে। তো এখানে দেখেন যে স্ক্রিনশটগুলো যদি আমরা দেখি, যে এরকম একটা ফর্ম কিন্তু ওখানে করা আছে। আচ্ছা, রিভিউটা দেখবেন যে রিভিউ কত আছে, এগুলো জাস্ট আপনি ইনস্টল করার আগে দেখতে পারেন, জাস্ট যেমনভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টল করেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, সেটিংস। ঠিক আছে, সেটিংসে যদি আমরা ক্লিক করি, আর জানবেন যে প্লাগইন, অধিকাংশ প্লাগইনগুলো ইনস্টল করার পরে তার একটা শর্টকাট থাকে। ঠিক আছে, সেই শর্টকাটটা দিয়ে প্লাগইনটা কাজ করতে হয়। যেমন এই প্লাগইনের শর্টকাট কিন্তু যখন আমরা সেটিংসে ক্লিক করছি তখন কিন্তু এরকম একটা কোড আমরা পাচ্ছি। আপনারা প্রত্যেকে যদি এই স্ক্রিনে আসেন তাহলে এই কোডটা কপি করবেন, ঠিক আমার মতো। এখন এটা যদি আপনাদের না করা হয় তাহলে আপনি একটু শর্টকাটটা কপি করছি, তাই না? এখন এই শর্টকাটটা কাজে লাগাইতে হবে। এখন আমরা পেজে ক্লিক করব, অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে যেখানে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট পেজের এডিটে আমরা ক্লিক করব। এখানে কন্ট্যাক্ট লেখা আছে, এর নিচে দিস ইজ পেজ উইল সাম বেসিক কন্ট্যাক্ট ইনফরমেশন, এই লাইনটা আমরা কেটে দিলাম। দিয়ে এর পরিবর্তে আমরা কি লিখব, এর পরিবর্তে লিখব ইউ মে লগ ইন। জাস্ট আমরা এটা লিখলাম যে ইউ মে লগ ইন, এরকম কিছু একটা আমরা লিখলাম। লেখার পরে ওই যে কোডটা আমরা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করলে এরকম একটা স্ক্রিন আপনার আসবে। এখানে আপনার জানার দরকার নেই, জাস্ট পরে আমি কোডটা এখানে পেস্ট করবেন। পেস্ট করলে আর কি এরকম একটা অপশন আপনাকে আসবে। আচ্ছা, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখন আপনি আপডেটে ক্লিক করবেন। দুইবার করতে হবে আপডেট।
জাস্ট আপডেটে ক্লিক করলাম আমরা। এখন আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটা ছিল, আগে আমাদের এইরকম একটা কন্ট্যাক্ট ফর্ম ছিল, কন্ট্যাক্ট পেজ ছিল আমাদের এটা। এখন আমরা যদি এই পেজটা রিলোড দিই, জাস্ট এই পেজটা রিলোড দিলাম, এখন দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে, সুখে সুখে একটা ফর্ম চলে আসছে এখানে। এই যে ইয়োর নেম, ইয়োর ইমেইল, সাবজেক্ট, এর মেসেজ, ঠিক আছে, এখানে চলে আসছে। আপনাদের এই পর্যন্ত কাজ করছে কিনা অন করার জন্য প্লাগইনে আপনি গেলেন, ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করলে তো আমার প্লাগইনে যাচ্ছে, তাই না? আমি গেলাম প্লাগইনে, প্লাগইনের ভিতরে যে কন্ট্যাক্ট ফর্ম 7টা তো এরকম তো আছে না, সেটিংস ডিডাক্টিভ এটা আছে না, আপনি কথা বলেন। এবার আপনি সেটিংসে ক্লিক করেন। আচ্ছা, সেটিংসে ক্লিক করেছেন, হ্যাঁ, ক্লিক করার পরে এবার আপনি এটি কপি করেছেন, কপি করা হয়ে গেলে জাস্ট কপিটা আপনি রাখেন। এখন আপনি কি করবেন, এখানে আর আপনার কাজ নেই, আপনি এবার পেজে ক্লিক করেন, পেজে যাই ওয়াল পেজে যান, ওয়াল পেজে যাই আপনার ধরেন যে নেই, আপনার কন্ট্যাক্ট পেজটা নেই, তা আপনি অ্যাবাউট পেজ তো আছে নাকি, তাহলে অ্যাবাউট পেজে আমার মতো এডিটে ক্লিক করেন। আচ্ছা, এরকম কিছু আসছে, এন্টার দেন। দেওয়ার পরে যে কোডটা আপনি কপি করেছেন না, কপি তো আপনার করা আছে, এখানে পেস্ট করেন, এরকম পেস্ট করেন, আর কোনো কাজ না। পেস্ট করলে এরকম একটা আসছে, বক্স মতো আসছে না। এবার ডাইন সাইডে যে আপডেট অপশন আছে, এখানে আপডেটে ক্লিক করেন। এই যে আপডেটে ক্লিক করলাম, তাহলে এখন আপডেট হচ্ছে। এখন এটা আপডেট হয়ে গেছে। এবার আপনার ভিউ পেজটা কোথায়? আমার ভিউ পেজটা এই যে কন্ট্যাক্টের আগে তো এটা ছিল, আমি অ্যাবাউটে যাবো, তাই না? তো আমার তো লগ ইনে ড্রপ ডাউনই ছিল অ্যাবাউট, তাহলে আমি এই যে এইখানে ক্লিক করলাম, এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 এই যে চলে আসছে। তাহলে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা আমরা অলরেডি ইনস্টল করা শিখে গেলাম। হ্যাঁ, অবশ্য। তাহলে ইনস্টল করাটা দেখলাম যে কিভাবে প্লাগইন ইনস্টল করে। আর বেশিরভাগ প্লাগইনের ক্ষেত্রে আপনার অধিকাংশ প্লাগইনে শর্টকাট ইউজ করে, শর্টকাট আর কি ইউজ করে কাজ করানো হয়। তবে কিছু প্লাগইনের আলাদা সেটিংসও আছে, আপনি জাস্ট প্লাগইনের ডকুমেন্টেশনে যায় প্লাগইনটা যেভাবে কাজ করার ওদের নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, প্লাগইনসের পরে আমরা যাব হলো ইউজারে। যদি আমরা ইউজারে ক্লিক করি, এখানে আছে ওয়াল ইউজার। যদি আমি একটু ব্যাক করি আবার, এখানে আমার ইউজারে ওয়াল ইউজার, অ্যাডেড নিউ আর প্রোফাইল। তো আমি প্রথম যদি প্রোফাইলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রোফাইল আমরা যে দুইটা অপশন আমাদের আছে, আমরা যেগুলো প্রোফাইলে অ্যাড করেছিলাম, কি আমরা অ্যাড করেছিলাম, এই যে অ্যাডমিন, এটা রিকোয়ার্ড নেম আমরা এটা অ্যাড করেছিলাম অ্যাডমিন, আর ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ, মানে জনসাধারণ কাছে এই নামটা আমাদের শো করবে। কন্ট্যাক্ট ইনফো আমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে শো করছে। এবার ওয়েবসাইট, এটা হলো আমাদের ডোমেইন নেম। আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন এখান থেকে আমাদের ডোমেইন সিলেক্ট করে দিতে হবে। তো এখানে http localhost base 10 এই ছিল আমাদের ডোমেইন। এরপরে বায়োগ্রাফিতে বায়োগ্রাফিক্যাল, এখানে আপনি কিছু বায়োগ্রাফিক্যাল ইনফোতে আপনি কিছু আপনার ডিসক্রিপশন এখানে লিখতে পারেন, এখানে আপনার ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। you can write your description, এখানে আপনি আপনার ডিসক্রিপশনটা এখানে লিখতে পারেন। আপনার বায়োগ্রাফিক্যাল যে ডিসক্রিপশন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আছে প্রোফাইল পিকচার। এখানে বলছে দেখেন যে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্রাফহাটার। গ্রাফহাটার থেকে আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন, মানে গ্রাফহাটারে আপনি একটা অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটা থাকবে সেই প্রোফাইল পিকচারটা আপনাকে এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে চেঞ্জ করা যাবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা নেই গ্রাফহাটারে, এই জন্য এটা আসতেছে না। গ্রাফহাটার এই যে এই গ্রাফহাটারের আইকনগুলো এগুলো আপনি সেটিংস করতে পারেন।
এটা অবশ্য সেটিং করার জন্য ডিসকাশন বলে একটা এখানে অপশন আছে, আমরা ওটা একটু পরে দেখব। এই যে এখানে যে ডিসকাশন অপশন, এখান থেকে ওটা সেট করা যাবে। তারপর আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। তারপর সেশনের বিষয়টা আমরা একটু পরে বুঝি। এগুলো জাস্ট করে এখানে আপনি যদি অন্য কোনো নাম এখানে দিতে চান, জাস্ট দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, জাস্ট আপডেট করলে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এখন তাহলে আমরা প্রথম প্রোফাইলটা দেখলাম। এখন এখানে আমরা কিছু কাজ করতে যাচ্ছি। যদি আমরা ওয়াল ইউজারে ক্লিক করি, তাহলে এখানে আমাদের একটা ইউজার আছে। এখন যদি আমরা নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করতে চাই, জাস্ট আমাদের অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করার পরে এখানে জাস্ট আগে যেমন প্রোফাইলটা পেয়েছিলাম, এখানে একটা প্রোফাইল আমাদের ফিল আপ করার জন্য দিয়েছে, যেমন ইউজার নেম। ধরেন এখানে আমরা একটা ইউজার নেম এখানে দিতে পারি। রিকোয়ার্ড যেগুলো বলছে সেগুলো অবশ্যই আপনাকে দেওয়া লাগবে। আমি এখানে অ্যাডমিন 2 দিলাম, অ্যাডমিন 2। আর রিকোয়ার্ড এখানে আরেকটা ইমেল দিতে হবে। তাই এখানে আমি একটা ইমেল বানাই নেই, অ্যাডমিন 2@gmail.com। লাইভ সার্ভারে আমাকে অরিজিনাল ইমেইলই দেওয়া লাগবে। এখানে আমি জাস্ট একটা ফেক ইমেইল দিলে কাজ করবে, @. এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো আপনি না লিখতে পারেন, না লিখলেও এগুলো কাজ করবে। তো আমরা ফিল আপ করি। ধরেন আমি এখানে লিখলাম এম, বা এখানে লিখলাম যে মাহিন। এখানে আমি হয়তো লিখলাম যে ইসলাম। এখানে একটা ওয়েবসাইটের, ধরেন এখানে তো অ্যাডমিন আলাদা আছে, অ্যাডমিন যদি আলাদা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন। এখানে আবার পাসওয়ার্ড আপনি দিবেন। এখানে একটা পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, কিন্তু এই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, কিন্তু এত বড় পাসওয়ার্ড আমরা মনে রাখতে পারবো না, এমন ধরনের পাসওয়ার্ড। এর জন্য আমরা সিম্পল পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। এখানে আমরা জাস্ট 1 2 3 4 5 এরকম সিম্পল পাসওয়ার্ড মনে রাখবো, না হলে মনে রাখতে সমস্যা হবে। এখন এত ছোট পাসওয়ার্ড আপনি দিচ্ছেন কিনা, এখানে কনফার্মে ক্লিক করতে বলছে। হ্যাঁ, এখানে আমরা অবশ্য কনফার্মে ক্লিক করি। এবার বলছে সেন্ড দ্য নিউ ইউজার অ্যান ইমেল, এটা আমাদের লাগবে না। তবে আমরা যখন লাইভ সার্ভারে থাকবো, এখানে নোটিফিকেশনের জন্য আমরা এখানে টিক দিলে মানে অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন যাবে। এবার এখানে একটা বিষয় দেখেন, রোলের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। রোলে যদি আমি ক্লিক করি, এখানে সবার উপরে আছে সাবস্ক্রাইবার, তারপর আছে কন্ট্রিবিউটর, তারপরে অথর, তারপরে এডিটর, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিতরে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর থেকে শক্তি কম হলে এডিটর, এডিটরের থেকে শক্তি কম অথরের, অথরের থেকে শক্তি কম থাকবে কন্ট্রিবিউটরের, আর সবথেকে নিম্নমানের শক্তি থাকবে সাবস্ক্রাইবারের। এগুলো আমরা জাস্ট, আমি একটা অ্যাডমিন এখানে ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা জাস্ট এগুলো চেক করে দেখবেন। এখন রোলে আপনি কি রাখবেন, এই যে ইউজারটা আপনি ক্রিয়েট করছেন এর ভূমিকা কি। এখানে ভূমিকায় যদি আপনি সাবস্ক্রাইবার করেন, তাহলে সে হয়তো শুধু দেখতে পারবে এরকম। এডিটের অপশন গেলে সে পোস্ট করতে পারবে, পোস্ট পেজ এইগুলো করতে পারবে, কিন্তু সে মেনুতে থিম চেঞ্জ এইগুলো যেতে পারবে না। এখন এইগুলো আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, রোল বিভিন্ন ইউজারের বিভিন্ন রোল দিতে পারেন। যদি অ্যাডমিন দেন তাহলে দুটো অ্যাডমিনও হবে, সেক্ষেত্রে দুটো অ্যাডমিনেরও সমান ক্ষমতা হবে, মানে দুজনেই সমান কাজ করতে পারবে। দুজনে এখানে টোটাল ড্যাশবোর্ডের ব্যাকএন্ডের টোটাল কাজ সেটিংস করতে পারবে চেঞ্জ। তাই অ্যাডমিন আপনারা চেঞ্জ করে দেখবেন। এখানে জাস্ট ফর আমি একটা এডিটর অপশন চেঞ্জ, রোলে এডিটর দিলাম। এডিটর দিয়ে ধরেন আমি এখানে এটারে অ্যাডেড নিউ ক্লিক করলাম, জাস্ট আপডেট করে দেই। তাহলে এখন দেখেন এখানে নিচে এসে অ্যাডমিন 2। এখন যদি আমি এই পেজটা লগ আউট করি, ঠিক আছে, এখন দেখেন আমার এই পেজে কি কি আছে আগে দেখেন। এখানে এখন শুরু থেকে ড্যাশবোর্ড থেকে শুরু করে যে ক্লাবস মেনু পর্যন্ত আছে। যদি এখন আমি এটা যেহেতু এডিটর দিছি, রোল যেহেতু এডিটর দিছি, সেক্ষেত্রে আমার কিছু মানে পাওয়ার কমে যাবে যদি আমি এই অ্যাডমিন 2 দিয়ে ঢুকি আর কি। ধরেন আমি যদি এখন এটা লগ আউট করি, তা আমার যেহেতু মজিলা এটা অন করা আছে, তা মজিলায় সবগুলো আবার আমাকে অফ করতে হবে। আমি জাস্ট এটা আপনার মাইক্রোসফট এজে অন করতে যাচ্ছি, মাইক্রোসফট এজ এই যে। এখন ধরেন এখানে আমি যখন সার্চ করব, এখানে যদি ড্যাশবোর্ডের আমি সার্চ করি, তাহলে তো আমার লগ ইন চাবে, তখন লগ ইনে আমি অ্যাডমিন 2 দেব, ঠিক আছে। তা আমি এটা যদি এখন দেই, এখানে জাস্ট যাই,
এই লিঙ্কে আমি যাই দেখি কি আসে দেখি। লিঙ্কটা সম্ভবত এখানে কপি হয়নি, না আসছে তো দেরি করছে। জাস্ট এখন যদি আমি ক্লিক করি, এখন অ্যাডমিন লগ ইন দিতে বলছে, তো আমি তো এখানে অ্যাডমিন দেবো না, আমি এখানে অ্যাডমিন 2 দেবো, যেটা আমি এডিটরের জন্য করছি অ্যাডমিন 2। এবার পাসওয়ার্ডটা আমি সবার জন্য 1 2 3 4 5 করেছি, এটা মনে থাকতে সমস্যা। এবার আমি জাস্ট লগ ইন করলাম, সেভ দিয়ে দেয়, সমস্যা নেই। ও হায়ার লেভেল পারমিশন জাস্ট এত দূর যাবে না, এই পেজটা যাবে না আর কি। আচ্ছা যাক, আমি এখানে জাস্ট এইটাই যাই, যে পেজটা আইছে। এখন আমি এটা ড্যাশবোর্ডে যাব। এখন দেখেন এখানে আগে যে আমার যতগুলো ক্ষমতা ছিল, আমরা যদি এখন আবার আমি মজিলায় যাই, মজিলায় দেখেন কোন পর্যন্ত আছে, আর এখানে এখানে কোন পর্যন্ত আছে, এখানে এই যে টুলস পর্যন্ত আছে, প্রোফাইলের পরে টুলস পর্যন্ত। এখানে থিম চেঞ্জ করা যাবে না, অ্যাপিয়ারেন্সের অপশন এখানে আসেনি। যদি আপনি এডিটর অপশন দেন জাস্ট ফর আপনার গুগলে যেমন একটা পেজ ক্রিয়েট করে ভিউয়ের অপশন দিলে শুধু ভিউ করা যায়, এডিটের অপশন দিলে শুধু এডিট করা যায়, তো এরকম একটা বিষয় এখানে আপনারা এগুলো চেক করে দেখবেন। জাস্ট এখানে তবে সবথেকে এখানে পাওয়ার বেশি থাকবে হলো অ্যাডমিনিস্ট্রেটর, তারপর হলো এডিটর, তারপর হলো কন্ট্রিবিউটার, ঠিক আছে। তো ইউজারটা আপাতত আমরা এখানে থাকে, জাস্ট ফর আপনারা এটা চেক করে দেখবেন। এরপরে ইউজারের পরে কি আছে, টুলস। টুলসে যদি আমরা ক্লিক করি, তাহলে টুলসে ক্লিক করার আগে হবার করলে দেখেন দেখাচ্ছে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, চাইল্ড হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এরেজ পার্সোনাল ডাটা, এগুলো আছে। অর্থাৎ টুলস ব্যবহার করে আপনি এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা করছেন, এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন, মানে অন্য একটা ওয়েবসাইট থেকে ডেটা অন্য ওয়েবসাইটে আপনি নিয়ে যেতে পারেন। এক্সপোর্টের বিষয় কি, এক্সপোর্ট করে ঠিক নিতে গেলে তো একটা ওয়েবসাইট ধরেন আমার এই ওয়েবসাইট যেটা আছে, এখান থেকে আমি এক্সপোর্ট করবো, অর্থাৎ রপ্তানি যেটার বাংলা অর্থ। তা আমি এই ওয়েবসাইট থেকে যদি অন্য ওয়েবসাইটে নিয়ে যাই তাহলে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এখানে ডেটাগুলো ভাগ করে এক্সপোর্ট করা যায়। জাস্ট আপনাদের একটা থিমের কাজ আছে, সেখানে ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করা হবে, সেখানে হয়তো দেখানো হবে। এটা আমি এই জন্য বেশি এটা আলোচনা করছি না। এরপরে আছে সেটিংস। জাস্ট এখানে টুলসের বিষয়টা আপনি যতটুকু জানবেন, এখানে হলো আপনার যদি আপনি ধরেন ইম্পোর্টে যদি ক্লিক করেন, ইম্পোর্ট মানে ডেটা আনতে পারবেন আপনি, ডেমো ডাটা আর কি আনার জন্য। এখন দেখেন এখানে ইম্পোর্টে বিশেষ করে আমরা বেশির ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এটা একটা প্লাগইন, এটি আমরা ইনস্টল করে আমরা ডেটা ইনপুট করতে পারি। তাই এটা যেহেতু আমাদের ক্লাস আছে, সুতরাং ওখানে আপনাদের ভালো করে দেখানো হবে, এটা এই জন্য আমি সামান্য আপনাদের পরিচয় দিয়ে স্কিপ করছি। আচ্ছা, এরপরে টুলসের পরে আছে কি, টুলসের মেনুই কিন্তু এই পর্যন্ত, এক্সপোর্ট রেজাল্ট ডাটা বলতে এইগুলো। তো আমি একটা ড্যাশবোর্ডে রিলোড দেই, আপনাদের বুঝতে হয়তো সমস্যা আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা অলরেডি টুলস পর্যন্ত দেখে ফেলছি। এখন যদি আমরা সেটিংসটা দেখব, সেটিংসে যদি আমরা মাউস হোভার করি, তাহলে সেটিংসে এখানে কি কি আছে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমানেন্ট, এছাড়া হলো প্রাইভেসি। সেটিংসের ভিতরে কি কি আছে তাহলে, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন আর মিডিয়া। তো প্রথম আমি যাব জেনারেলে। আচ্ছা, আমি কিছু এখান থেকে কিছু আইকন এখানে কমাই, জাস্ট এখানে আমাদের অ্যাবাউট পেজটা আছে। এখন আমরা প্রথমে হোম পেজে যাই, আমাদের দেখাতে সুবিধা হবে। তো আমার হোম পেজে এখন মূলত এইগুলো আছে। অবশ্য হোম পেজটা আমরা সেটিং করে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারতাম, অনেক কিছু করা যাবে। তো জাস্ট ফর সেগুলো আমি করব, আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা এটা দেখবেন। তার ড্যাশবোর্ডে যে যদি এখন আমি সেটিংসের ভিতরে জেনারেলে গেলাম, ক্লিক করলাম জেনারেলে, জেনারেলে ক্লিক করলে দেখেন এখানে কিছু কথা আছে যেগুলো হয়তো আপনার পরিচিত, এর আগে হয়েছেন, আবার হয়তো মনে নাও থাকতে পারে। তো এখানে প্রথম আছে নিউ সাইট, এই কথাটা আপনাদের এক জায়গায় দেখাইছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা, কাস্টমাইজ, এই অপশনে আপনাদের দেখাইছিলাম। আর নিউ সাইটটা যদি আমাদের হোম পেজে যায়, এই যে নিউ সাইটটা এখানে আছে, অর্থাৎ এইখানে সাইট টাইটেলটা আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি সাইট টাইটেলটা দিতে পারছেন জেনারেল সেটিংস থেকে। এখানে যদি আপনি লেখেন যে নিউ সাইট
টাইটেল চেঞ্জ, ধরেন আমি এটা লিখলাম টাইটেল চেঞ্জ, CHANGE, এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আরও একটা অপশন আছে এখানে দেখেন, জাস্ট ওয়ার্ডপ্রেস এরকম একটা আছে না, এটা মনে হয় এই থেমে ওই ট্যাগটা বাদ পড়েছে। ঠিক আছে, সব থেমে তো সব কিছু সাপোর্ট করে না, সব তো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এটাই বাদ পড়েছে। এটা সম্ভবত ওই লেখাটা নেই, ট্যাগটা এখানে কাজ করছে না। এখানে যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট ছিল না, এটা হয়তো এই থিমে এটা সাপোর্ট করছে না। এরপরে এটা তো ওয়ার্ডপ্রেসের ইউআরএল, আপনার ডোমেইন হোস্টিং এর ইউআরএল, এটা হলো সাইট অ্যাড্রেস ইউআরএল। আচ্ছা, এরপরে হলো অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, যে অ্যাডমিনিস্ট্রেশন মানে মেন অ্যাডমিনের ইমেলটা এখানে থাকবে। আচ্ছা, মেম্বারশিপ, এখানে এনিওয়ানে ক্লিক করে যে কোনো ব্যক্তি এখানে রেজিস্টার হতে পারবে। তারপরে এখানে সাইড ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, আপনি এখানে চেঞ্জ করে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন। বাংলা দিলে বাংলা সাপোর্ট করবে, বাংলা সাপোর্ট করবো বলতে এই যে ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাংলা আসবে। আর আপনাকে সাধারণভাবে কন্টেন্টে বাংলা আনতে গেলে কিন্তু শুধু আপনাকে বাংলা কিন্তু এখন করাই আছে, মানে এখন সব ভাষায় সাপোর্ট করবে। আপনাকে জাস্ট ফর ইউনিকোড লিখতে হবে। আপনি ছোটোনমি বাংলা, ছোটোনমি ডাইরেক্ট ছোটোনমি ব্যবহার করলে হবে না, আপনাকে ইউনিকোড ব্যবহার করে বাংলা ইংলিশ চায় না, আপনি যেটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই, এখানে সব ভাষাই সাপোর্ট করবে। এখন এইখানে যে ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, এইখানে যেমন এই যে কন্টাক্ট, অ্যাপিয়ারেন্স, এই কথাগুলো বাংলায় হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আপনি দেন এখানে অনেকগুলো কথা বাংলায় হয়ে যাবে। তা আমাদের এটাও দরকার নেই। এখানে টাইম জোন সিলেক্ট করে ইউটিসির সাথে আমরা যেহেতু বাংলাদেশি 6 করতে পারি, এটা আমরা এখানে ধরেন আমরা +6 করতে পারি। লোকাল হোস্টে এটা কাজ নাও করতে পারে, এটা লাইভ সার্ভারে এগুলো কাজ করে। এবার আমি ডেট টাইম ফরম্যাটটা কীভাবে দেখাবেন, যেমন এখন যেটা আছে ডিসেম্বর 20 এইভাবে শো করবে। আপনি এখানে আরও অপশন আছে, আপনি এখানে এগুলো চেক করে এগুলো আপনি দিতে পারেন। যদি আপনি এটা দেন তাহলে এই অনুযায়ী শো করবে। যদি এই যে প্রিভিউটা আপনার এরকম দেখাবে, এখানে সাথে সাথে প্রিভিউটা দেখাচ্ছে। যদি আপনি এটি সিলেক্ট করে এখন সেভ করেন তাহলে আপনার ডেট ফরম্যাটটা এরকম দেখাবে। তাই এখানে ডিফল্টভাবে এটা আছে, আপনি এখানে যে কোনো একটা দিতে পারেন। টাইম ফরম্যাটটা আপনার এখন এইভাবে দেখাবে, এই যে 11:57 AM এইভাবে দেখাবে। আপনি এখানে যদি বড় হাতে চান এটা করতে পারেন, এটা করতে পারেন। কাস্টম এখানে আপনি আরও সেটিংস আছে, সেগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে ডকুমেন্টেশন দেখতে পারেন ডেট টাইম ফরম্যাট চেঞ্জ করার জন্য। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা ডিফল্ট যে ডেট টাইম আছে এটি আমরা টিক দিয়ে রাখবো। এবার উইক শুরু হয় সাধারণত এখানে মানডে থেকে। আপনি যদি অন্য কোনো ডেট দেন সেই ডেট থেকে উইকস ধরবে আপনার ওয়েবসাইটে, কেননা আপনার ওয়েবসাইট তো ইন্টারন্যাশনালভাবে একটা ওয়েবসাইটকে ধরা হয়, কেননা একটা ওয়েবসাইট তো নির্দিষ্ট লোকালও ধরতে পারেন। আপনি লোকাল যদি সিলেক্ট করেন তাহলে তো একটা লোকালেই থাকবে। তো এখানে আমার এই সেটিংসটা করা হয়ে গেলে আমাকে এখানে কী করতে হবে, আমাকে সেটিংসটা যতটুকু চেঞ্জ করবেন আপনি করার পরে এখানে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, করলে এখানে কাজ করবে। এখানে আমরা জাস্ট একটাই চেঞ্জ করেছি, এই যে নিউ সাইট টাইটেল চেঞ্জ। এখানে আপনি ইচ্ছা করলে অন্য যা যা আছে এগুলো সব চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে আমরা রিলোড দিলে এটা কাজ করবে, এটা রিলোড আমার দেওয়ার দরকার হয় না। এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপরে সেটিংসের পরে জেনারেলের পরে দেখেন একটা অপশন আছে রাইটিং, রাইটিং ক্লিক করি। তাহলে রাইটিংয়ে ডিফল্টভাবে এই যে ক্যাটাগরি, যখনই আপনি একটা পোস্ট করছিলেন সেইটা কোন ক্যাটাগরি সিলেক্ট হচ্ছিল, আনক্যাটাগরিটি, এখান থেকে কিন্তু এটা টিক দেওয়া আছে, মানে এখানে সিলেক্ট করা আছে। এখন আমাদের আর যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। আপনি যদি এখানে ইলেকট্রনিক্স দিয়ে রাখেন, এখন যখনই আপনি কোনো পোস্ট করবেন সেটা ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে চলে যাবে। যদি আপনি ডিফল্টস কোনো ক্যাটাগরি না সিলেক্ট করে দেন তাহলে ডিফল্ট সেটিংসটা এটা ইলেকট্রনিক্স নিয়ে নেবে। ডিফল্ট পোস্ট ফরম্যাট, ডিফল্ট পোস্ট ফরম্যাট আপনার এখানে কয়েকটা আছে, যেমন আপনার অ্যাসাইড আছে, চ্যাট, গ্যালারি, এরকম অনেকগুলো অপশন আছে। এখান থেকে ডিফল্ট সবসময় জন্য স্ট্যান্ডার্ড নেবে। আমি যদি এখানে ডিফল্টসে ধরেন অডিও দিয়ে রাখেন তাহলে সবসময় জন্য এখানে অডিও ফরম্যাটে পোস্ট হবে, এই বিষয়ে। তারপরে এখানে পোস্ট ভায়া ইমেল, মানে আপনার ইমেল যেটা তথ্য আদান প্রদান করবেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। লগ ইন নেম এখানে দিতে হবে। পাসওয়ার্ড এখানে আপনি দিতে পারেন। ডিফল্ট মেইল ক্যাটাগরি, ডিফল্ট মেইলটা আপনার কোন ক্যাটাগরিতে আসবে, ধরেন আপনাকে যে মেল করবে সেই মেলটা আপনার কোন ক্যাটাগরিতে সাপোর্ট করবে, মানে কোন ক্যাটাগরিতে যে সেভ হবে। আপনি ইচ্ছা করলে এখানে ক্যাটাগরি একটা বানায় মেইলের জন্য মেইলে দিতে পারেন। এখানে ডিফল্টভাবে আনক্যাটাগরি আছে।
আচ্ছা, এগুলো সব কিছু করার পরে আপনাকে কি করতে হবে, এখানে সেভ চেঞ্জ করতে হবে। করলে আপনি যে সেভ সেটিংসটা করে দেবেন সেই সেটিংটা কাজ করবে। আচ্ছা, এরপরে রাইটিংয়ের পরে আছে রিডিং। রিডিংয়ে যদি এখন আমরা যাই, তাহলে রিডিংয়ে দেখেন একটা বিষয় বলা হচ্ছে ইওর হোম পেজ ডিসপ্লে স্ট্যাটিক পেজ, মানে আমাদের ওয়েবসাইটটা যখন প্রথম রিলোড দেওয়া হবে তখন কোন পেজটা শো করবে সেটা এখান থেকে বলে দেওয়া যাবে। ধরুন আপনি আমাদের যে ওয়েবসাইট এখানে আছে, এখন যদি আপনি ডোমেইন নিয়ে সার্চ করেন, মানে আমাদের ডোমেইন তো লোকাল হোস্ট থেকে এই পর্যন্ত, তাই না? এই লোকাল হোস্ট থেকে কোন পর্যন্ত, ব্যাস 10 পর্যন্ত কিন্তু আমাদের ডোমেইন। আর বাকিগুলো তো পেজের, এটা তো মনে করেন যে প্যারেন্ট সাব, মানে প্যারেন্ট চাইল্ড মানে সাব পেজ হিসেবে আসছে, এটা তো না। তা আমরা যদি আমাদের ডোমেইনটা আবার রিলোড দেই, ধরেন আমরা ডোমেইনটা এখানে সার্চ করি যে আমাদের পেজটা এখন কোন পেজ প্রথমে আসতেছে। প্রথমে দেখেন এখানে হোম পেজটা আসছে, হোমে কিন্তু অ্যাক্টিভ আছে, হোমে ব্লু কালার আছে, এটা অ্যাক্টিভ আছে। তার মানে এই হোমটা এখানে প্রথম কিভাবে পাচ্ছে, এখানে কিন্তু সেটিং করা আছে, রিডিংয়ে এই সেটিংটা করা দেওয়া হয়। ধরেন আমি যদি এখানে হোম পেজ না দিয়ে অন্য কোনো পেজ দেই, তাহলে কিন্তু সেই পেজটা আসবে, ঠিক আছে? ধরেন আমি এখানে হোম পেজ না দিয়ে আমার যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে সব কিন্তু শো করছে। আমি ধরেন এখানে যে কন্ট্যাক্ট ফর্ম যেটা করছিলাম এটা সিলেক্ট করলাম, করে এখন যদি এখানে সেভ চেঞ্জ দেই, দেওয়ার পরে যখন আমার ওয়েবসাইটে আমার ডোমেইন মানে দিয়ে কেউ যখন লগ ইন করবে, তখন কিন্তু এই কন্ট্যাক্ট পেজটা এখন শো করবে। ধরেন এখন আমার যে এই পেজ না, এখন আমি এটা আবার রিলোড দিই, দেখেন এখানে কন্ট্যাক্ট পেজ হয়ে যাবে, এই দেখেন কন্ট্যাক্ট পেজ চলে আসছে। তাহলে এইখানে আপনি যে কোনো পেজ রিলোড করাতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনি স্ট্যাটিক পেজ যদি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যে পেজ সেখান থেকে দেবেন সেই পেজে প্রথম যখন আপনার ওয়েবসাইটে কোনো ইউজার ঢুকবে তখন সে দেখবে আপনি যে পেজটা এখানে ইচ্ছা মতো যেটা দিচ্ছেন সেটাই। আচ্ছা, এরপরে পোস্ট পেজে কি থাকবে, পোস্ট পেজগুলো মানে পোস্ট বলতে আপনি যে পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো কোন পেজে যাবে। ধরেন এখানে একটা পোস্টের অপশন আছে, কিন্তু এই পোস্টের অপশনগুলো ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখেন ব্লগে ক্লিক করছি, ব্লগে ক্লিক করলে দেখেন যত পোস্টগুলো আমরা করছি সব ব্লগে আসছে। তার কারণ ব্লগে আসছে কেন, তার ব্লগে আসার কারণটা হলো এখানে কিন্তু সেটিং করে ব্লগে দেওয়া আছে, এই যে এখানে যে সেটিংসটা আছে এখানে ব্লগ পেজ দেওয়া আছে। ধরেন আমি যদি এখন এটা হোম পেজ দিয়ে দেই, আমি বললাম যে আমার যতগুলো পোস্ট আছে সব হোম পেজে যে শো করানো লাগবে, এখানে অবশ্য হোম পেজটা শো করছে না। ধরেন আমি এটা কন্ট্যাক্ট পেজে নিয়ে দেখাই, কন্ট্যাক্ট পেজে দেখালাম আমি, তা কন্ট্যাক্ট পেজে একটা রয়েছে, আমি আরও একটা অন্য পেজে নেই। ধরেন এখানে আমি লগ ইন পেজে যাই, লগ ইন পেজে আমি যে যতগুলো পোস্ট আছে আমি বললাম যে পোস্টগুলো লগ ইন পেজে দেখাতে হবে। তাহলে আমি এখন সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দেই, ধরেন এটা ব্লগ পেজ ছিল, এখন দেখেন আমি রিলোড দিচ্ছি, দিলে এই পোস্টগুলো পাবে না আর। এই যে পোস্ট আর কিছু আছে, শুধু ব্লগ লেখাটা আছে। এখানে শুধু একটা সেটিংসের কারণে এটা চলে গেছে। এখন আমি পোস্টগুলো কোন পেজে নিয়ে গেছি, লগ ইন পেজে। এখন যদি আমি যে লগ ইন পেজের যদি ক্লিক করি, এই যে দেখেন আমার পোস্টগুলো সব চলে আসছে। তাহলে এই পোস্টগুলো কোথা থেকে দেওয়া হচ্ছে, পোস্টগুলো তো এখান থেকে করা হয়, এখানে ওয়াল পোস্টে যতগুলো পোস্ট আছে এখন সব লগ ইন পেজে গেলে ওই পোস্টগুলো শো করবে। তো পোস্টগুলো সাধারণত ব্লগ পেজে সবাই শো করাতে চায়। তা আমি ব্লগ বলতে একটা পেজ কিন্তু ক্রিয়েট করা হয়েছে, আপনি যে কোনো পেজ ইচ্ছা করলে এখানে ক্রিয়েট করতে পারেন, সেই পেজে আপনি পোস্টগুলো শো করাতে পারবেন। তো আমরা ব্লগ পেজেই রাখছি। আচ্ছা, এরপরে কি আছে, ইওর লেটেস্ট পোস্ট। ধরেন যে হোম পেজে আপনি দুটো অপশন এখানে দেওয়া আছে, হোম পেজে আপনি ইচ্ছা করলে যে পোস্টটা আপনি করবেন, ধরেন আপনি একজন ব্লগার, তখন তো আপনি স্ট্যাটিক পেজটা প্রথম আপনার ওয়েবসাইট যে কেউ রিলোড দিলে আপনি কি চাবেন যে স্ট্যাটিক পেজে রিলোড হতে, আপনি চাবেন যে নতুন নতুন যে পোস্টগুলো দিচ্ছেন সেই পোস্টগুলো প্রথমে আসবে। তা আপনি যদি এইখানে ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করে রাখেন, তাহলে এই দুটো অপশন কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, মানে এইগুলো ডিসঅ্যাক্টিভ হয়ে গেছে। যখন আপনি ইওর লেটেস্ট পোস্টে ক্লিক করছেন তখন কি হবে, এখন আপনার ওয়েবসাইট যদি কেউ রিলোড দেয় তখন প্রথমে যে ব্লগটা পোস্টটা করা হবে সেই পোস্টটা সবার আগে দেখাবে। যখন এখন আমি যদি সেভ করে এখানে যদি রিলোড দেই, আমি ধরেন আমার ওয়েবসাইট তো এটা না, আমার ওয়েবসাইট হলো 10 পর্যন্ত, তা আমি এটা বাদ দিলাম। আমার ওয়েবসাইটটা কিন্তু এই পর্যন্ত, লোকাল হোস্ট ব্যাস 10, এটা হলো কিন্তু আমার মেন ডোমেইন। আর বাকিগুলো তো আমার যে পেজেস আছে সেই পেজটা আসছে, তো আমি এখানে আমি রিলোড দিলাম। এখন দেখেন প্রথমে ব্লগ পোস্টগুলো আসছে, আগে কি আসছিল হোম পেজ, এখন কি হয়েছে
ব্লগ পেজ আসছে, কেননা এখানে আমি সেট করে দিয়েছি যে রিডিং এর ভিতর আমার ওয়েবসাইটে যখন কোনো ইউজার ঢুকবে সে প্রথমে কি দেখবে, সে ব্লগ পোস্টগুলো দেখবে, লেটেস্ট পোস্ট, প্রথম যে পোস্টটা করা হবে, মানে আজকে যে পোস্টটা করা হবে না, আপডেট পোস্টগুলো দেখবে, এরকম একটা বিষয়। তো আমরা এটা করতে যাচ্ছি না, আমরা আগে যে সেটিং ছিল সেই সেটিং অর্থাৎ স্ট্যাটিক পেজ আমরা রাখছি। এখন স্ট্যাটিক পেজ আমাদের ছিল এখানে হোম পেজটা প্রথমে শো করবে, সেই হোম পেজটা আমরা এখানে দিয়ে দেবো, বা আমরা ইচ্ছা করলে ব্লগ পেজটাও কিন্তু হোম পেজে দিয়ে দিতে পারে। পোস্ট পেজগুলো আমার কোথায়, পোস্ট পেজগুলো মনে করেন আমার ব্লগে, পোস্টগুলো ব্লগে থাকবে আর ব্লগ পেজটা আমার প্রথমে দেখাবে, এই কথা আমি বলে দিচ্ছি। তো এখন যদি আমি রিলোড দেই এখানে সেভ করে, তাহলে দেখেন যে কি চেঞ্জ আসতেছে। তো এখন আমি রিলোড দেওয়ার আগে আমাকে কি করতে হবে, আমার এই যে সাইটের মেন ডোমেইন পর্যন্ত অর্থাৎ ব্যাস 10 পর্যন্ত কিন্তু রাখতে হবে, এরপরে গিয়ে কিন্তু এটা কাজ করবে না। কাজ করবে ঠিকই, কিন্তু আপনি রেজাল্টটা পাবেন না। এখানে কি বলা হচ্ছে, নিউ সাইট টাইটেল চেঞ্জ। ব্লগে আসলে যেহেতু কোনো পোস্ট নেই, তারপরে আমি আরেকটু দেখি, এটা সম্ভবত কাজ করছে না। এখানে জাস্ট এন্টার দেই, ব্লগগুলো তো শো করবে, ক্রিয়েট ইউর ওয়েবসাইট উইথ ব্লগস। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, জাস্ট হোম পেজটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে আচ্ছা, পোস্ট পেজটা চেঞ্জ করি, তো পোস্ট পেজ তো ব্লগেই যাবে, দিস পেজ শুড নট বি সেম। ও এখানে একটা কথা বলে দিয়েছে, দেখেন এই দুটো পেজ সমান হবে না, এই দুটো পেজ আপনি সেম করতে পারবেন না। দিস পেজ শুড নট বি সেম, এই দুটো পেজ কি করা যাবে না, সেম করা যাবে না, অর্থাৎ দুটো আলাদা দিতে হবে। তো আমরা প্রথম আমাদের পেজটা ধরেন আমরা কন্ট্যাক্ট পেজটা রাখি, আর পোস্ট পেজগুলো আমরা ব্লগে রাখি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা যা সেভ করি তাহলে কি হবে, আপনার রেজাল্টটা বুঝছেন। এখন এখানে যদি আমরা ব্লগ পোস্টের 10টা করে দেখাবে, পার পেজে 10টা করে দেখাবে, আমি এখানে 3টা দিলাম, কটা দিলাম না 2টা দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে আমি 2টা দিলাম, 2টা দেওয়ার পরে এখানে আরো একটা কাজ করব, এখানে ফুল টেক্সট আছে, এখানে আমি সামারি দেব, দিয়ে এখানে আমি সেভ চেঞ্জ করব। এটা কিন্তু এই সেটিংটা কিন্তু আমাদের ব্লগ পেজে কাজ করবে। তাহলে এখন যদি আমরা ব্লগ পেজটা রিলোড দেই, ব্লগ পেজে কি কন্টাক্ট ফর্ম দিছি, আর আমরা পেজটা রিলোড হয়ে যায়, ব্লগে আবার ক্লিক করি, হ্যাঁ পেজটা রিলোড। এখন দেখেন এখানে রিড মোর বলে একটা বাটন আসছে নিচেই, মানে কিছু টেক্সট এখানে সামারিতে যখন লিখছি এখানে কিছু টেক্সট এই পর্যন্ত শো করছে, আর কিছু টেক্সট কিন্তু এখানে বাকি আছে, তার জন্য ডট ডট দিছে, দেওয়ার পরে রিড মোড, এটা কিন্তু আগে ছিল না। এরপরে দেখেন আরো একটা অপশন এখানে পেজ আইছে, পেজের 1 2 3 এইগুলো আসছে। যখন এখানে আমরা যদি এখন আবারও যদি আপনাদের বোঝার জন্য ধরুন আমরা 10 দিয়ে দেই, 10 দিয়ে আমরা আবারও সেভ করি, সেভ করে এখানে যদি আমরা আবার রিলোড দেই, এসে সেভটা আগে হয়ে নাও, সেভ করে আমরা এখানে আবার রিলোড দেই। এখন দেখেন যে পেজিনেশনটা চলে গেছে, তার মানে আমাদের পোস্ট তো 10টার বেশি নেই। এখন পেজিনেশনটা কখন কাজ করবে, যখন আপনার এইখানে যে পেজটা আপনি দিবেন, এইখানে যে পোস্টটা আপনি বলছেন যে এক পেজে 2টো করে শো করবে, তো এক পেজে 2টো করে শো করবে মানে তো এখানে 10টা শো করতে বলছে, তো আমাদের এক পেজে আছে কয়টা, আমাদের মোট পোস্ট আছে মনে হয় 6টা, তাহলে এখানে তো 10 পর্যন্ত এখন যাচ্ছে না। তাহলে এখানে যখন সেটিংসটা আমরা কমাচ্ছি, আমরা যদি এখন 5টাও দেই তাহলে আমাদের পরবর্তী পেজ যাবে, কারণ আমাদের যদি 6টা পোস্ট থাকে তাহলে আমাদের 5 পেজের পরে আরেকটা পেজ চলে আসবে, যখন একটা পেজ চলে আসবে তখন এখানে পেজিনেশনটা কাজ করা শুরু করবে। তা পেজিনেশনটা আমরা দেওয়ার জন্য এখানে আমরা 3টা পেজ দিয়ে দেই, দিয়ে এখানে সেভ করে, আর ফুল টেক্সট দিলে সম্পূর্ণ পোস্টটা শো করবে, আর সামারি দিলে কিছুটা বাকি থাকবে, তো আমরা ফুল টেক্সট দিলে সামারি থাক, সমস্যা নেই। এখন আমরা যদি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে এখন আবার দেখেন যে এখানে যদি আমরা রিলোড দেই, তাহলে এখানে পেজিনেশনটা দেখেন চলে আসছে, এই যে 1 2 3 নেক্সট পেজ, নেক্সট পেজে ক্লিক করলে এখানে 3 এর পরে ক্লিক করলে এখানে পোস্ট পেজ আসবে, ঠিক আছে। এই যে প্রিভিয়াস পেজ আসছে, এটা ডিফল্ট ওয়ার্ডপ্রেসে সেটিংস করা আছে। আচ্ছা, তাহলে এটা বললাম। এখন রিডিং এর পরে এখানে কি আছে, ডিসকাশনে যাব। তাহলে রিডিং এ কম বেশি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যাব আমরা ডিসকাশনে।
সিন্ডিকেশন ফিট শো দ্য মোস্ট রিসেন্ট, এটা আপাতত দরকার নেই। এরপর ডিসকাশনে আসলে তেমন খুব বেশি আপনাদের দেখার দরকার নেই। এখানে জাস্ট পর আমি গ্রাভাটারটা দেখাতে চাইছিলাম। এখানে দেখেন যে নিচে এই ইমেজটা কিন্তু আপনার অ্যাডমিনে শো করছে। এখানে একটা ইমেজ অ্যাডমিন যখন লগ ইন করছেন তখন আপনার এই ইমেজটা শো করছে আর কি। আমি এইখানে মনে হয় লগ ইন ছিল নাকি, এই যে এখানে দেখেন একটা ইমেজ আছে, এই যে নাম শো করছে, আর এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু গ্রাভাটার থেকে নিচ্ছে। ধরেন আমি যদি এখানে ইমেজটা চেঞ্জ করে দেই, এখানে গ্রাভাটারে আপনি লিঙ্ক করে সেই লিঙ্কটা আপনার এখানে ইমেজে কাজ করবে। ধরুন আমি এখানে দিলাম হলো এটা দিয়ে গ্রাভাটারে আমি চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে এই যে ইমেজটা আসছে, ঠিক আছে, এই ইমেজটা এখন চেঞ্জ হয়ে যাবে। এই এখন দেখেন এই যে আমরা যেটা দিছি সেটা আসছে লগ ইনে। আচ্ছা, একটা বিষয় আর কি আছে এখানে ডিসকাশনের পরে, ডিসকাশন মিডিয়াটা অলরেডি আপনাদের এইগুলোর একটা সেটিংস আছে। যেমন থাম্বল সাইজে আপনার এখানে যখন আপনি পিকচার সেট করছেন তখন কিন্তু একটা সাইজ নিয়ে নিচ্ছে, সেই সাইজটা আপনাকে এখানে করে দিতে হবে। যেমন আপনি থাম্বল সাইজে এত আছে, আপনি ইচ্ছা করলে এখানে বাড়াতে পারেন। মিডিয়াম সাইজে কত আছে এখানে এত, লার্জ সাইজে কত আছে এখানে। এই যে এইগুলো আপনি পিক্সেল তো আপনারা বুঝেন, 1024 পিক্সেল, 300 পিক্সেল, এগুলো তো বুঝেন আপনারা। এগুলো আপনি এখান থেকে কম বেশি করে দিতে পারেন, তাহলে সেই অনুযায়ী কাজ করবে। এখানে ইমেজের 3টে ফরম্যাট করা আছে। এরপরে মিডিয়ার পরে পারমালিঙ্কস আপাতত দরকার নেই, প্রাইভেসি দরকার নেই। এখন আমরা ড্যাশবোর্ডটা আবার একটু রিলোড দেই। তাহলে অলরেডি আমাদের টোটাল ওয়ার্ডপ্রেস সাইটটা আপনাকে কিছুটা হলেও পরিচিত করানো হলো। এখন এবার আপনি এটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস সাইট আশা করি বানাতে পারবেন। তো বানানোর জন্য আপনাকে একটা থিম সিলেক্ট করতে হবে, করে সেই অনুযায়ী আপনাকে কাজ শুরু করতে হবে। যেমন আমাদের যে ওয়েবসাইটটা এখানে আছে, এখানে এই যে মেনু এগুলো আছে, এখানে ইচ্ছা করলে আপনি আইকন দিতে পারেন। তো এরপরে আরও একটু জিনিস এখানে দেখানোর বাকি আছে, সেটা হলো উইডজেট অপশনটা। এখন আপনাদের উইডজেট তো দেখাইছি, ওখান থেকে আপনি উইডজেট অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এটা একটু আগেই দেখানো হয়েছে, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখন আপনাদের কাজ হলো এই যে অ্যাস্ট্রা যে থিমটা দেওয়া হয়েছে, এখানে আপনারা এই যে কটা পেজ এখানে আছে সব কটা পেজ ডিলিট দেবেন। এখানে যে পেজ অপশনে যে সব কটা পেজ ডিলিট দিয়ে আপনারা নতুন করে পেজ করবেন, করে আপনারা নিজে নিজে একটা করে সাইট বানাবেন। আপনাদের নিজের পোর্টফোলিও দিয়ে একটা সাইট বানাবেন। সেখানে কি কি থাকবে, সেখানে আপনার মেনু থাকবে হোম, তারপরে কন্ট্যাক্ট, লগ ইন, এই দুটো। আর এর সাথে আরও কি কি দেওয়া যায়, হোম, কন্ট্যাক্ট, লগ ইন, আর কি কি দেওয়া যায় কোন তো, ব্লগও দেন আপনি, হোম, কন্ট্যাক্ট, লগ ইন, ব্লগ, ঠিক আছে। এই কয়টা আপনি দেন, দিয়ে আপনি একটা সাইট বানাবেন। সাইটে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ কেমন থাকবে এগুলো আপনি চেঞ্জ করবেন। আর ইমেজগুলো তো আপনারা বিভিন্ন সাইট থেকে pixel.com, pixabay.com এই সমস্ত সাইট থেকে আপনি ইমেজগুলো কালেক্ট করে, জাস্ট পর বেশি ইমেজ তো লাগবে না, এগুলো দিয়ে আপনি একটা সাইট সুন্দর করে বানাবেন। সেখানে পোস্ট করবেন, পেজ ক্রিয়েট করবেন। জাস্ট এখানে আপনি টোটালটা আপনাকে দেখানো হয়েছে, ভিডিওটা দেখে আশা করি আপনি এগুলো করতে পারবেন। আপনি প্লাগইন ইনস্টল করবেন। এখানে হয়তো আরেকটা প্লাগইন দেখানো দরকার ছিল, কিন্তু এটা আমি দেখাবো না, কেন এটা সময় আপনাদের অনেক লিমিট ক্রস করছে। আপনার পোর্টফোলিও, ধরেন আপনি একটা ওয়েবসাইট করবেন, তো আপনার ওয়েবসাইটটা কেমন হবে। আর ওয়েবসাইটগুলো দেখার জন্য বিভিন্ন সাইট আছে, এটা আপনাদের আরেকটু পরে লিঙ্কটা দেই। ধরুন আপনি একটা ওয়েবসাইটে গিয়েছিলেন, ধরেন বাংলাদেশ স্কুল লিখি, এটা স্কুলের ওয়েবসাইট ধরেন আপনি দেখলেন। যেমন W3 স্কুলের মেনুটা আপনি করতে পারেন, এই নেমে ওয়েবসাইট বানাতে বলছি না আপনার। মনে করেন যে আপনি W3 স্কুলের মেনুটা বানালেন, তো এটা অনেক বড় হয়ে যায়, এর থেকে আপনি ছোট করেন। ধরেন বাংলাদেশি 10 মোস্ট স্কুল, 10 মিনিট স্কুলে কেমন আছে, 10 টপ স্কুল অফ বিডি, 10 টপ স্কুল অফ, ধরেন যে বিডি আমি লিখলাম। জাস্ট পর আমি একটা বাংলাদেশি স্কুলের ওয়েবসাইট দেখি তারা কেমন করেছে।
এখন সম্পূর্ণটা আপনি করতে পারবেন না, এখন প্রিমিয়াম থিম না করালে আপনি যে কোনো ওয়েবসাইট কোলন করতে পারবেন না। তাই এখানে কিছু তো জিনিস আপনি পারবেন, এগুলো বেসিক প্রিমিয়াম থিম, যেহেতু বেসিক থিম বা ফ্রি থিম এগুলো দিয়েও ওয়েবসাইট, এক্সট্রা থিম দিয়েও অনেকে ওয়েবসাইট বানাইছে। এখানে আমি আইডিয়াল স্কুল একটা যাই আর কি, যে কোনো একটা গেলেই তো হয়, জাস্ট আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটাই যাই। আচ্ছা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের উপরেরটা আপনি পারবেন না এগুলো এ দিয়ে, কিন্তু এখানে দেখেন যেভাবে লগ ইন করেছে আপনারা এগুলো পারবেন। তারপর এখানে কিছু কিছু কাজ আপনারা পারবেন, সম্পূর্ণটা এখানে পারবেন না। সম্পূর্ণটা না পারলে আবার আপনাদের ভালো লাগবে না, আপনারা নিজেদের মতো একটা পোর্টফোলিও আপনারা বানান। বা সেখানে থাকবে হোম, থাকবে হোম, কন্ট্যাক্ট, লগ ইন, এটা তো থাকবেই। আর অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, লগ ইন, অ্যাবাউট, এই চারটা দিয়ে আপনি করেন। ব্লগের জন্য একটা পেজ করবেন, করে আপনি একটা পেজ আর কি করবেন, সেখানে আপনি পোস্ট করবেন। দেখা যাচ্ছে প্রথম আলো থেকে আপনি পোস্ট নিতে পারেন, বা বিভিন্ন জায়গা থেকে আপনি পোস্ট নিয়ে আপনি একটা সাইট আর কি করবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, জাস্ট এটুকু। আর এখানে আরও একটা জিনিস আপনি দেখবেন যে প্লাগ ইন, আপনি এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা আপনি ইনস্টল দিলাম, এটা আপনি আনইনস্টল করে ইনস্টল করতে পারছেন কিনা, থিম আপনি ইনস্টল করে আনইনস্টল করে ইনস্টল করতে পারছেন কিনা, জাস্ট এগুলো আপনি চেক করবেন। তো ওকে, তাহলে আজকে আমরা লিবনেতে আমরা একটা জিনিস দেখতে পারি যে হ্যাঁ, 3টা ইনস্টল করা, কিন্তু যেটা অ্যাক্টিভ থাকবে সেটাই কাজ করবে, ঠিক আছে। এখন দেখেন, হ্যাঁ এগুলো ইনস্টল করা আছে, কিন্তু অ্যাক্টিভ যেটা করবেন সেটা কাজ করবে। এখানে অ্যাক্টিভ এক্সট্রা, বাকিগুলো কি অ্যাক্টিভ আছে, এটি অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তা আপনি মনে করেন এখানে যদি না, এখানে বাকিগুলোতে অ্যাক্টিভ নেই, এখানে অ্যাক্টিভেট ক্লিক করলে তখনই অ্যাক্টিভ হবে। ধরেন আমি এখানে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভেট ক্লিক করলাম, তখন এখন এই এক্সট্রাটা বাদ যাবে, যে এটা এই যে এই থিমটা এখানে দেখেন বাম সাইডে চলে আসবে, মানে যেটা অ্যাক্টিভ হবে সেটা বাম সাইডে। আপনার ওয়েবসাইট তাহলে আপনার আচ্ছা, এটা যদি আপনার স্লো হয়, যদি আপনার সাইট স্লো হয় তাহলে এটা কাজ করবে না। তবে আপনার এটা ইনস্টল করার আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, আমি এই থিম ফাইলটা ড্রাইভে দিয়ে দেবো, আপনি এখানে আচ্ছা যাদের ইনস্টল হয়নি, নেট স্লো থাকলে এটা ইনস্টল হবে না, তাদের জন্য আমি একটা সিস্টেম দিচ্ছি, আপনারা এই সিস্টেমটা দেখে নেন। আপনারা কি করবেন শোনেন, আচ্ছা এক কথায় যে থিম আপনি ইনস্টল না হবে সেক্ষেত্রে আপনি এই কাজ করবেন। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে সেখানে যাবেন আপনি, ওয়ার্ডপ্রেস আমার এটা ইনস্টল করা আছে, দিস পিসি, তারপরে এখানে লোকাল ডেস্ক সি। আচ্ছা, যদি থিম ইনস্টল না হয় তখন আমরা এই কাজটা করব। এরপরে জ্যাম 2, এরপরে htdocs, এরপরে আপনাদের ক্লাস হচ্ছে ব্যাচ 10 এইখানে, এরপরে ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি কন্টেন্টের পরে এখানে থিমস আছে, এই থিমসে ক্লিক করলাম, করার পরে দেখেন আমরা যে থিমগুলো ইনস্টল করছি সেগুলো এখানে আছে। এখন আপনার অ্যাস্ট্রাটা যেহেতু ইনস্টল হচ্ছে না, অ্যাস্ট্রাটা আমি এখানে জিপ করছি, ঠিক আছে, জিপ করে আমি দিয়ে দিচ্ছি ড্রাইভে, আপনি এই থিমটা আনজিপ করে জাস্ট এইখানে রাখবেন, এই হলো আপনার কাজ। এখন দেখবেন যে আপনি থিমটা ওইখানে চলে গেছে, জাস্ট পরে আপনি এই ফাইলের ভিতরে, হ্যাঁ আমি এখানে আনজিপ করে দিচ্ছি, এখন আপনি জাস্ট আনজিপ করার পরে আপনি দেখবেন কাজ করেছে কিনা, এক্সট্রায় ক্লিক করলে দেখেন এই ফাইলগুলো আসতেছে, আর এগুলো ভিডিও থাকছে, আমি এখানে কোনো কাট করব না, এগুলো থাকবে সব। এখন এবার আমি এই ফাইলটা এখানে আপনাকে আনজিপ করে দিয়ে দিচ্ছি, মানে জিপ করে দিয়ে দিচ্ছি, আনজিপ বলে ফেলছি, সেন্ড টু, এখানে আমি কম্প্রেস জিপার, এটা জিপ হয়ে গেছে, আমি এটা ড্রাইভে দিয়ে দেবো এই থিমটা, ঠিক আছে। এই থিমটা আমি এই যে এক্সট্রা জিপ ফাইলটা আছে এটা আমি ড্রাইভে দিয়ে দেবো, আপনি ড্রাইভ থেকে এই থিমটা জাস্ট ওখান থেকে আপনাকে কিছুই করা লাগবে না, আপনি জাস্ট কপি করবেন, কপি করে আপনি এখানে এনে জিপ করে দিবেন, এই হলো আপনার কাজ। আর এখানে এসে তখন আপনি যখন এটা জিপ করে দেবেন তখন আপনার অ্যাস্ট্রাটা এরকম শো করবে আপনার। এবার আপনি অ্যাক্টিভিটি ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাস্ট্রাটা ইনস্টল হবে।
আরেকটা বিষয়, যাদের প্লাগ ইন ইনস্টল হবে না তারা যেটা করবেন, প্লাগ ইন যদি একটা জিপ আর একটা আনজিপ দিচ্ছি, আপনি জাস্ট এই আনজিপ যেটা আছে এই অ্যাপসটা এখানে যা আছে এটা কপি করে আপনি বসাবেন। আর যাদের প্লাগ ইন ইনস্টল করতে সমস্যা হবে, নেট স্লো হলে এটা সমস্যা হয়, তো প্লাগ ইন ইনস্টল করতে সমস্যা হলে আপনি এই যে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে যে প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনে যাওয়ার পরে যে আমরা যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিছি এখানে আসে, এই কন্ট্যাক্ট ফর্ম 7 আমি ড্রাইভে দিয়ে দেবো, আপনি জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে রাখবেন, তাহলে ইনস্টল হয়ে গেছে, আপনাকে কিছুই করা লাগবে না, জাস্ট আপনি শুধু অ্যাক্টিভেট করে দেবেন। ক্লিয়ার? তাহলে এখন আমি এটা আপনারা